হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লাইব্রেরি। আজকে আবার আমরা নিয়ে চলে এসেছি এনসিইআরটি সায়েন্স পিওয়াইকিউ উইকলি প্র্যাকটিস সেট 3। আজকে সানডে, তাই প্র্যাকটিস সেট 3 নিয়ে চলে এসেছি এবং যেখানে আমরা বেসিক টু অ্যাডভান্স টোটাল 50 কোয়েশ্চেন অ্যান্সার করব। আজকে প্র্যাকটিস সেট 3 যারা আগের প্র্যাকটিস সেট দুটো দেখোনি, অর্থাৎ প্র্যাকটিস সেট 2 এবং প্র্যাকটিস সেট 1, তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও। ভিডিওটার যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। আর এই যে আমরা প্র্যাকটিস সেটটা যে করবো সেখানে বেসিক টু অ্যাডভান্স টোটাল 50 কোয়েশ্চেন আছে। বেসিক কোয়েশ্চেনও আছে, আবার মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন আছে, আবার হার্ড লেভেলের অর্থাৎ অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আছে, ঠিক আছে। কোন কোন পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট? এটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ান, আরআরবি এনটিপিসি, আরআরবি এএলপি এবং আসন্ন আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করছো, যাদের জেনারেল সায়েন্স আছে, তারা অবশ্যই করে ভিডিওটা দেখবে, কারণ হচ্ছে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন আসবে। তো চলো শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, ক্লোরোঅ্যালকিন প্রক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হলে কি কি পদার্থ উৎপন্ন হয়? What substance are produced when electricity is passed through an aqueous solution of sodium chloride? অর্থাৎ আমাদের যে খাদ্য লবণের যে জলীয় দ্রবণ ইন দ্য ক্লোরোঅ্যালকালি প্রসেস, অর্থাৎ ক্লোরোঅ্যালকালি প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত হলে কী কী প্রোডাক্ট তৈরি হয়? দেখো নিচে আবার ইকুয়েশনটাও দেওয়া আছে। NaCl প্লাসে ব্র্যাকেটে লেখা আছে AQ কথার অর্থ কি? অ্যাকোয়াস, অর্থাৎ জলীয় দ্রবণ। NaCl অ্যাকোয়াস প্লাস H2O জল, ব্র্যাকেটে লেখা আছে কি? তরল অবস্থায় আছে, তার ব্র্যাকেটে লেখা আছে লিকুইড LiQ সমান সমান প্রোডাক্টগুলো আনতে চাইছে। কী কী অপশন দিয়েছে দেখো, অপশন এ দিয়েছে NaCl প্লাস H2, অপশন বি দিয়েছে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট প্লাস Cl2 ক্লোরিন গ্যাস, 3 নম্বর অপশন দিয়েছে সি অপশন দিয়েছে H2 প্লাস O2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস, এবং 4 নম্বর অপশন দিয়েছে NaOH অর্থাৎ কস্টিক সোডা প্লাস H2 হাইড্রোজেন প্লাস ক্লোরিন Cl2। কোনটা হবে দেখো এক্সপ্লেনেশন কী দিয়েছে একটু প্রথমে দেখে নিই এক্সপ্লেনেশনটা। দেখো ব্রাইনের যে জলীয় দ্রবণ আছে, অর্থাৎ দেখো লেখা আছে ক্লোরোঅ্যালকালি প্রক্রিয়ায় ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলো নিচে দেওয়া হলো, ঠিক আছে। ক্লোরোঅ্যালকালি প্রক্রিয়ায় যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন ক্যাথোড বিক্রিয়ায় প্রথমে অ্যানোড বিক্রিয়ায়, অর্থাৎ অ্যানোড বিক্রিয়ায় অক্সিডেশন হয়ে থাকে, অর্থাৎ জারণ হয়ে থাকে। কীভাবে জারণ হয় দেখো, প্রথমে NaClটা ভেঙে দুটো আয়নে পরিণত হয়ে যায়, আমরা জানি NaCl ভেঙে দুটো আয়নে পরিণত হয়ে যায়, ঠিক আছে। একটা হচ্ছে তোমার NaCl ভেঙে হচ্ছে তোমার Na প্লাস, আর একটা তৈরি হচ্ছে Cl মাইনাস, ঠিক আছে, Na প্লাস আর Cl মাইনাস। এবার এই যে এই Cl মাইনাসটা আছে, ঠিক আছে, Cl মাইনাসটা কি নেগেটিভ আয়ন, নেগেটিভ আয়ন কোথায় যাবে? অ্যানোডে যাবে, অর্থাৎ পজিটিভ তড়িৎ দ্বারা যাবে। তো পজিটিভ তড়িৎ দ্বারা গিয়ে কী হয়? Cl মাইনাস আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে কী বলে? জারণ বলা হয়ে থাকে, এবং ক্লোরিন গ্যাসে পরিণত হয়ে যায়। আর ক্যাথোডে কী হয়? ক্যাথোডের সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ঘটে, যেহেতু জলীয় দ্রবণ বলেছে H2Oটাও ভেঙে যায়, এবং H2O ভেঙে গিয়ে তৈরি হয় কি? H প্লাস প্লাস OH মাইনাস, ঠিক আছে, H প্লাস আর OH মাইনাস তৈরি করে। তো এখান থেকে H প্লাস যেটা আর কি থাকে, সেটা H প্লাস এবং OH মাইনাস দেখো লেখা আছে H2 প্লাস 2OH মাইনাস অ্যাকোয়াস সলিউশন তৈরি করে। সবশেষে দ্রবণ থেকে পাওয়া Na প্লাস আয়ন উৎপন্ন হওয়া OH এর সঙ্গে মিলিত হয়ে কী তৈরি করে? NaOH তৈরি করে, অর্থাৎ আগের যে NaCl থেকে ভেঙে যাওয়া ক্লোরিন Cl মাইনাসটা ক্লোরিন গ্যাস তৈরি করছে, আর যেটা NaOH আছে যেটা Na প্লাস যে আয়নটা হচ্ছে সেটা H2ওর ভেঙে যাওয়া OH মাইনাস আয়নের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে NaOH, ঠিক আছে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কী কী তৈরি হচ্ছে? আগের অ্যানোডে তৈরি হচ্ছে ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে তৈরি হচ্ছে কি? NaOH কস্টিক সোডা, ঠিক আছে। তাহলে কী কী তৈরি হচ্ছে দেখো, এক্ষেত্রে অপশানগুলো একবার চেক করে নিই। দেখো লেখা আছে, তাহলে সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি, NaOH প্লাস H2 প্লাস Cl2, তিনটে তৈরি করছে, ঠিক, NaOH H2 প্লাস Cl2, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশান নাম্বার ডি, NaOH H2 প্লাস Cl2, ঠিক আছে। আচ্ছা, আরও কি এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে দেখো, ক্লোরোঅ্যালকালি প্রক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, পরীক্ষার থেকে কোশ্চেন দেয়। সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণটা আছে সেটাকে কী বলা থাকে? সেটাকে বলা থাকে ব্রাইন। ব্রাইনের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত, তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের নাম কি? ব্রাইন। তো এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে কি কি উৎপন্ন হয় সেটাই লেখা আছে এখানে। একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটি দ্রবণ থেকে পাওয়া যায়, Cl2 ক্লোরিন গ্যাস অ্যানোডে উৎপন্ন হয়, এবং H2 হাইড্রোজেন গ্যাস সেটা ক্যাথোডে উৎপন্ন হয়, ঠিক আছে। এবার লাস্টে দেখো নিচে সম্পূর্ণ যে বিক্রিয়াটি আছে সেটা দেওয়া আছে, ঠিক আছে, এটা একবার দেখে নেবে। NaCl প্লাস H2O
দিয়ে তৈরি হচ্ছে NaOH প্লাস Cl2, দুটো গ্যাস, ব্র্যাকেটে G লেখা মানে হচ্ছে গ্যাস, প্লাস H2, এটাও কি গ্যাস, অর্থাৎ ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের সঙ্গে উৎপন্ন করছে কি NaOH। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, যৌগসমূহ এমন একটি ক্রম যেখানে একটি কার্বন শিকলে হাইড্রোজেনের প্রতিস্থাপন হিসাবে একই কার্যকরী মূলক যুক্ত থাকে তাকে ড্যাশ বলা হয়। A series of compounds in which the same functional group substitutes for hydrogen in carbon chain is called, ঠিক আছে, অর্থাৎ এমন একটি ক্রম যেখানে একটি কার্বন শৃঙ্খলে হাইড্রোজেনের প্রতিস্থাপন হিসাবে একই কার্যকরীমূলক যুক্ত থাকে, একই কার্যকরীমূলক, অর্থাৎ তোমার কার্যকরী হচ্ছে তোমার অ্যালডিহাইড আছে না, অ্যালকোহল আছে না, তোমার অ্যাসিড আছে, ঠিক আছে, কার্যকরী মূলকটা একই থাকছে আর কি, ঠিক আছে, একই কার্যকরী মূলক যুক্ত থাকে, কিন্তু হাইড্রোজেনের সংখ্যাটা বৃদ্ধি পায়, তাকে কী বলা হয়, তাকে দেখো অপশান এ বলেছে হোমোজিনিয়াস সিরিজ, অপশান বি বলেছে আইসোমার, অপশান সি বলেছে আইসোচোর্স বা আইসোকোর্স, আর অপশান ডি বলেছে আইসোবার। দেখো এক্সপ্লেনেশন কি বলেছে, যৌগসমূহ এমন একটি ক্রম যেখানে একটি কার্বন শৃঙ্খলে হাইড্রোজেন প্রতিস্থাপন হিসাবে একই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ যুক্ত থাকে, যাকে সমগোত্রীয় শ্রেণী বা হোমোজিনিয়াস সিরিজ বলা হয়ে থাকে। কেন এটি সঠিক? তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে হোমোজিনিয়াস সিরিজ, ঠিক আছে, বা সমগোত্রীয় শ্রেণী, যার বাংলা। তো বাংলাটা যারা জানো না একটু জেনে লিখে নাও খাতায়, বা তোমাদের যে হার্ড কপিটা দেওয়া আছে সেখানে, আর যাদের হার্ড কপি প্রয়োজন কোয়েশ্চেন সেটের তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। দেখবে একটা নিচে এই গ্রুপের শেষে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে তোমাদের জন্য টেলিগ্রাম যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে গিয়ে মেসেজ করবে, ঠিক আছে, ওই গ্রুপটা ওপেন আছে। ওকে, তো কেন এটা সঠিক, কী লেখা আছে দেখো, হোমোজিনিয়াস সিরিজ, এই শ্রেণীর প্রতিটি সদস্যের একই কার্যকরীমূলক থাকে, যেটা বললাম একই কার্যকরীমূলক, মানে অ্যালকোহল সবগুলোর, যদি অ্যাসিড থাকে সবগুলোর, ঠিক আছে, যদি তোমার ইথার থাকে প্রত্যেকটার থাকবে, ঠিক আছে, তাদের রাসায়নিক ধর্ম তাই একই রকম হয়ে থাকে। উদাহরণ হিসাবে বলা, যেটা আমি এক্ষুনি বললাম, অ্যালকোহল শ্রেণীর হচ্ছে যেরকম ধরো CH3OH, ঠিক আছে, মিথাইল অ্যালকোহল C2H5OH, ইথাইল অ্যালকোহল C3H7OH, প্রোপাইল অ্যালকোহল, এদের সবারই OH মূলক থাকে। এই শ্রেণীর পরপর দুটি সদস্যের মধ্যে একটি কার্বন মূলকের পার্থক্য থাকে। কী মূলকের পার্থক্য থাকে? CH2 মূলকের পার্থক্য থাকে। তাহলে দেখো CH3OH এবং C2H5OH এর মধ্যে কী পার্থক্য আছে? শুধুমাত্র CH2 মূলকের পার্থক্য আছে, একটা কার্বন দুটো হাইড্রোজেনের পার্থক্য, ব্যাস, আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে। অন্যান্য বিকল্পগুলো কেন হবে না? দেখো আইসোমার কি বলেছে, যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক বিন্যাস ভিন্ন তাদেরকে বলে থাকে আইসোমার। সংকেত একই কিন্তু বিন্যাস ভিন্ন, ঠিক আছে। আর তোমার যাদের কার্যকরী মূলক একই থাকে তাদের কি বলে থাকে? সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী বা হোমোজিনিয়াস সিরিজ। আইসোকোর্সটা কি? আইসোকোর্স হচ্ছে যে এটি মূলত থার্মোডাইনামিক্স বা জেনেটিক্সের একটি শব্দ, যেখানে স্থির আয়তনে কোনো প্রক্রিয়ায় ডিএনএ নির্দিষ্ট সংখ্যা যার সাথে কার্বন শৃঙ্খলের সংখ্যার কোনো সম্পর্ক নেই। আর লাস্ট 3 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, আইসোবার হচ্ছে এটি নিউক্লিয়ার ফিজিক্সের একটি বিষয় যেখানে পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয়ে থাকে। যেরকম ধরো আমরা দুটো ভিন্ন মৌলের পারমাণবিক ক্রমাঙ্কটা ভিন্ন হয়ে থাকে, ভিন্ন মৌল হওয়ার জন্য, কিন্তু ভর সংখ্যাটা তাদের এক হয়ে থাকে। যেরকম ধরো একটা অপশান দিতে পারি আমরা যে পটাশিয়াম হচ্ছে 19-40, ক্যালসিয়াম হচ্ছে 20-40, ঠিক আছে। তো এই দুটো কি পরস্পরে আইসোবার, তোমরা এটা জানো অলরেডি। তো এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণী বা হোমোজিনিয়াস সিরিজ, অপশন নাম্বার এ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, চৌম্বক বলরেখা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? ভুলটা জানতে চেয়েছে। হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন? ম্যাগনেটিক ফিল্ড লাইনের জন্য কোনটি সত্য নয়? ম্যাগনেটিক ফিল্ড লাইন আর নট ক্লোজড কার্ভ। ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কিন্তু ক্লোজড কার্ভ নয়, মানে খুব সংকীর্ণভাবে অবস্থান করে না। চৌম্বক বলরেখাগুলো বদ্ধ রেখা নয়, অপশান এ বলেছে সমচুম্বক বলরেখাগুলো বদ্ধ রেখা নয়। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর নট ক্লোজড কার্ভ। ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ক্লোজড নয়, বদ্ধ রেখা নয়। অপশান বি বলেছে কোনো দুটি বলরেখা একে অপরকে ছেদ করে না। দুটো বলরেখা একে অপরকে তো ছেদ করে না, ঠিক আছে, সত্যি কথা, এটা আগেরটাও সত্যি ছিল, ঠিক আছে।
নেক্সট কী বলেছে যে চুম্বকের অভ্যন্তরে বলরেখাগুলির দিক থেকে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যায় অভ্যন্তরে, বাইরে তো উত্তর থেকে দক্ষিণে, আর অভ্যন্তরে কী হয় দক্ষিণ থেকে উত্তরে যায়, এটা সঠিক। আচ্ছা, অপশান ডি বলেছে বলরেখাগুলো পারস্পরিক নৈকট্যের মাত্রা দ্বারা চৌম্বক ক্ষেত্রের আপেক্ষিক তীব্রতা নির্দেশ করে। অবশ্যই নৈকট্যের মাত্রা কি মানে ঘনত্ব, নৈকট্যের মাত্রা মানে হচ্ছে দেখো ইংরেজিটা পড়লে আরও ভালোভাবে বোঝা যাবে। দ্য রিলেটিভ স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ শোন বাই দ্য ডিগ্রি অফ ক্লোজনেস অফ ফিল্ড লাইন, অর্থাৎ ফিল্ড লাইনগুলো কত ঘনভাবে অবস্থান করছে, যত ঘন অবস্থান করবে তত কী হবে, তত তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটার যে ইন্টেন্সিটি তত বেশি হবে যাবে। তাহলে এটা অপশান ডি সঠিক। তাহলে কোনটা ভুলে যাচ্ছে, অপশান এ, কারণ চৌম্বক বলরেখাগুলো বদ্ধরেখা নয়, এটা ভুল। চৌম্বক বলরেখাগুলো হচ্ছে বদ্ধরেখা। চুম্বকের বাইরে উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে শুরু হয় দক্ষিণে গিয়ে শেষ হয়ে যায়। চুম্বকের ভেতরে দক্ষিণ থেকে উত্তরে, তাই ক্লোজড লাইন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, অপশন নাম্বার, ভুলটা জানতে চাইছে তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক। আচ্ছা, এক্সপ্লেনেশন দেখো কী লেখা আছে সেটাই আমি বললাম, অপশন এ সঠিক বলেছে। সঠিক তথ্যগুলি নিচে দেওয়া হলো। বিবৃতি এ ভুল, চৌম্বক বলরেখাগুলো আসলে বদ্ধ এবং নিরবিচ্ছিন্ন, ক্লোজড এবং কন্টিনিউয়াস কার্ভ, ঠিক আছে। এগুলি চুম্বকের ভেতরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায় এবং চুম্বকের বাইরে ভেতরে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে ফিরে আসে। এটি একটি পূর্ণ লুপ বা পূর্ণ চক্র, ঠিক আছে। আচ্ছা, তো বাকিগুলো তো আলোচনা করছি না। আচ্ছা, নিচে দেখো কী বলেছে, চৌম্বক বলরেখার বিন্যাস। চুম্বক বলরেখাগুলি উত্তর মেরু থেকে বের হয় এবং দক্ষিণ মেরুর দিকে প্রবেশ করে, ঠিক আছে। চুম্বকের ভেতরে বলরেখাগুলি দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে, চুম্বকের ভেতরে বলরেখাগুলি দক্ষিণ থেকে উত্তরে যায়, জানি। বদ্ধলুপ কেন হচ্ছে, কারণ হচ্ছে যে এগুলি এক মেরু থেকে বের হয়ে অন্য মেরুতে ঢোকে, আবার ফিরে আসে, এক মেরু থেকে যাচ্ছে অর্থাৎ উত্তর থেকে বেরিয়ে দক্ষিণে ঢুকছে, আবার চুম্বকের ভেতর দিয়ে দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে, আবার যাচ্ছে, কি মানে একটা কি সার্কুলার ওয়েতে যাচ্ছে, তাই জন্য এটি ক্লোজড কার্ভ। আচ্ছা, তীব্রতা কি বলেছে, মেরু দুটির কাছে বলরেখার খুব ঘন থাকে, মেরু দুটোর কাছেই হচ্ছে চুম্বকের সব থেকে বেশি ইন্টেন্সিটিটা বেশি হয়ে থাকে, তাই জন্য ঘন থাকে, তাই এখানে চুম্বক শক্তি সবচেয়ে বেশি, মাঝখানের দিকে রেখাগুলি ছড়িয়ে পড়ে যেখানে শক্তি কম হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো, কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল একটি ধ্রুব বল দ্বারা কৃতকাজ, দেখো বাংলা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটারের বাংলা তো এরকমই হয়, তোমরা যারা এক্সাম দিয়ে অভ্যস্ত তারা জানো, তো তাই জন্য আমি এর সঙ্গে সঙ্গে ইংলিশটাও দিয়ে দিয়েছি, কারণ ইংরাজির সঙ্গে তোমরা সবাই ইংরাজি জানো, কিন্তু একটা জড়তা, এই জড়তাটা কাটাতে হবে। তো কী বলেছে দেখো ইংরাজিটা, দ্য ওয়ার্ক ডান বাই এ কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং অন এ বডি ইজ, ওয়ার্ক ডান কৃতকার্য জানতে চাইছে, বাই কার দ্বারা, বাই এ কনস্ট্যান্ট ফোর্স একটা ধ্রুবক বল, ঠিক আছে, একটা ফিক্সড মানের বল দ্বারা যদি হয় তাহলে অন দ্য বডি ইজ, অন এ বডি একটা বলের ওপর কৃতকার্য বা কোনো বস্তুর ওপর কৃতকার্য করা হচ্ছে, তখন কি হবে। অপশান এ বলেছে আইদার পজিটিভ আর নেগেটিভ, হয় ধনাত্মক হতে পারে নয়তো ঋণাত্মক হতে পারে। অপশান বি বলেছে অলওয়েজ জিরো, সবসময় ঋণাত্মক হবে। অপশন সি বলেছে অলওয়েজ পজিটিভ, সবসময় ধনাত্মক হবে, এবং অপশন ডি বলেছে অলওয়েজ নেগেটিভ, সবসময় ঋণাত্মক হবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু সবাই নিজে নিয়ে অ্যান্সার করবে খাতাতে, ঠিক আছে, খাতায় অ্যান্সার করবে, লাস্টে কিন্তু আমাকে বলবে যে কটা ঠিক হলো, তোমরা কটা ঠিক করলে, ঠিক আছে। নাহলে কিন্তু আমি বললাম তোমরা দেখলে তাতে কিন্তু লাভ কিছু হবে না, তোমরা যতক্ষণ না নিজেরা প্র্যাকটিস করছো ততক্ষণ কিন্তু এই সমস্যা দূর হবে না। তো দেখো কী বলেছে দেখো, অপশন এ বলেছে আইদার পজিটিভ আর নেগেটিভ হবে, কেন হচ্ছে দেখো, ধ্রুবীয় বল বা কনস্ট্যান্ট ফোর্স দ্বারা কৃতকার্য সরণ এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে, অর্থাৎ দেখো নিচে ছবিগুলো দেওয়া আছে, ছবিটায় দেওয়া আছে, প্রথম ছবিতে দেওয়া আছে দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডাব্লু আর এফ, দুটোই হচ্ছে ভুল বললাম, এফ এবং ডাব্লু তো স্কেলার আছে, কোনো মাত্রা হবে না, এফ এবং এস অর্থাৎ প্রযুক্ত বল এবং এস হচ্ছে কি সরণ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এই দুটোর যখন অভিমুখ একই দিকে হয়ে যাবে তখন তাদের মধ্যবর্তী কোণ হয়ে যাবে 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, যখনই 0 ডিগ্রি হয়ে যাবে তাহলে আমরা জানি এফ এস কস থিটা বা এফ ডি কস থিটা, তাহলে কস 0-র মান কী হয়ে যায় +1, কস 0-র মান যখনই +1 হয়ে যাবে তাহলে কী হয়ে যাবে, ডাব্লুটা কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর যখনই দেখবে এইখানে এই যে 2 নম্বর কেসটা, অর্থাৎ এফের অভিমুখ এইদিকে হচ্ছে আর এসের অভিমুখ উল্টো দিকে হচ্ছে, তাহলে একটার অভিমুখ যদি এদিকে হয় আর একটার যদি তার বিপরীত দিকে হয় তাহলে পরস্পরের মধ্যে কোণের মান কত হয়ে যাবে, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোণ যদি হয় তাহলে কস 180 ডিগ্রির মান কত, -1।
তাহলে এফ এস ইন্টু -1, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে কৃতকার্যের মানটা হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে কৃতকার্যের মান নেগেটিভ কখন হচ্ছে? যখন পারস্পরিক অভিমুখ বিপরীত দিকে হবে। আর কৃতকার্যের মান পজিটিভ কখন হচ্ছে? যখন তাদের পারস্পরিক অভিমুখ একই দিকে হয়ে যাবে, ঠিক আছে। আর যখন জিরো কখন হবে? যখন কসের জিরো, কস থিটার মানটা জিরো হবে। কস থিটার মান কখন জিরো হয়? কস 90 মান আমরা জিরো হয় জানি। তাহলে কস 90 কখন হবে? যখন এফ এবং এস, দেখো এফ এই বরাবর আর এস এই বরাবর, দুটো পরস্পর লম্বভাবে কাজ করছে, লম্বভাবে, ঠিক আছে। পরস্পরের মধ্যে কোণের মান কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে কস 90 কত হয়ে যাচ্ছে? জিরো। তাহলে ডাব্লিউ সমান কী হয়ে যাচ্ছে? জিরো। তাহলে দেখো ব্যাখ্যাতে কী দিয়েছে, যদি বল এবং সরণ একই দিকে হয়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কমে হয়ে থাকে, তখন কাজটা হয়ে যাবে ধনাত্মক বা পজিটিভ, ঠিক আছে। আর যখন 90 ডিগ্রি বেশি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে, তখন সেই কাজটা হয়ে যাবে ঋণাত্মক। ঋণাত্মক কাজ কখন হয়? এক্সাম্পল দেওয়া আছে, পরীক্ষা কোশ্চেন দেয় এটা থেকে। ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। আর জিরো কখন হবে? যখন বল এবং সরণ একে অপরের লম্ব হবে, অর্থাৎ সরণ শূন্য হবে, তবে কৃতকার্যের মানও শূন্য হয়ে যাবে, ঠিক আছে। সরণ শূন্য হলেও কৃতকার্য শূন্য হবে, অথবা পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হলেও কৃতকার্যের মান শূন্য হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, আইদার পজিটিভ অর নেগেটিভ। আচ্ছা, গতিশীল বস্তু তার গতির কারণে যে শক্তি ধারণ করে তা হলো দ্য কাইন্ড অফ এনার্জি প্রসেসড বাই এ মুভিং বডি, অর্থাৎ গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি থাকে সেটা কি? সেটা জানি আমরা গতিশক্তি। বাই এ ভার্চু অফ ইটস মোশন ইজ ড্যাশ। অপশন এ বলেছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, কখনোই নয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। নিউক্লিয়ার এনার্জি, কখনোই নয়। কাইনেটিক এনার্জি, বাংলা কি? গতিশক্তি। নিউক্লিয়ার এনার্জি বাংলা কি? পারমাণবিক শক্তি, ঠিক আছে। আর ডি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি বাংলা হচ্ছে স্থিতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি কখন অর্জিত হয়? বস্তু যখন স্থির অবস্থায় থাকে, তখন সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা দেখো, তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এক্সপ্লেনেশন কি দিয়েছে দেখো। গতিশীল বস্তু, কোনো বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করে তাকে কি বলা যায়? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির যে ফর্মুলা, সেটা ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেন দেয়, সেটা হচ্ছে হাফ কে ই সমান সমান কি হয়ে যাচ্ছে? হাফ এম ইন্টু ভি স্কোয়ার। এমটা কি? বস্তুর ভর, এবং ভিটা কি? বস্তুর বেগ। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি, বস্তু উঁচুতে রাখা একটি পাথরের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। নিউক্লিয়ার এনার্জি হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে উৎপন্ন হয়। আর ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে আলোক তরঙ্গ বা বেতার তরঙ্গের মাধ্যমে প্রবাহিত হয়, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো। সম্পৃক্ত ও অসম্পৃক্ত কার্বন যৌগ সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক? বিবৃতি 1 বলেছে সম্পৃক্ত কার্বন যৌগ হলো এমন হাইড্রোকার্বন যেখানে কার্বন পরমাণুগুলি একক সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ একটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ কীরকম জিনিসটা হবে? এটা হচ্ছে সি এর সঙ্গে সি এর একটা বন্ধন থাকবে। আর অসম্পৃক্ত কার্বন যৌগ হলো এমন হাইড্রোকার্বন যেখানে কার্বন পরমাণুগুলি একক সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে। দেখো দুটোরই একই বলেছে, একক সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে। তো তোমার অপশন এ বলেছে অনলি স্টেটমেন্ট 1 কারেক্ট, অপশন বি বলেছে নাইদার স্টেটমেন্ট 1 অর নট 2 ইজ কারেক্ট, অপশন সি বলেছে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড 2 আর কারেক্ট, আর অপশন ডি বলেছে নট অনলি স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। কোনটা হবে দেখো, এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নিই চলো। বিবৃতি 1 বলেছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা সম্পৃক্ত কার্বন যৌগ অ্যালকেন, অর্থাৎ সম্পৃক্ত যে কার্বন কার্বন একটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে যেটা, সেটাকে বলা যায় কি? অ্যালকেন। অ্যালকেন কার্বন পরমাণুগুলি একে অপরের সাথে শুধুমাত্র একক সমযোজী বন্ধন বা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত থাকে, যেমন হচ্ছে মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, এগুলো আর কি। আর বিবৃতি 2 যেটা বলেছে সেটাই বলেছে যে অসম্পৃক্ত কার্বন যৌগ সেই সমস্ত কার্বন পরমাণু যেটা অন্তত দুটি কার্বন পরমাণুর বন্ধন থাকবে, অর্থাৎ ডবল বন্ড থাকবে, ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে না, অর্থাৎ ডবল কোভ্যালেন্ট বন্ড আর ট্রিপল কোভ্যালেন্ট বন্ড থাকবে, ঠিক আছে। যেরকম ধরো ইথিন, বা ইথাইন, ঠিক আছে, অ্যাসিটিলিন, এটাই হবে এর উত্তর, ঠিক আছে। মানে এক্সাম্পল, উত্তর বলাটা হল এক্সাম্পল। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন অ্যালকিন বা অ্যালকাইন শনাক্ত করার জন্য সবচেয়ে জনপ্রিয় পরীক্ষাটি হলো ব্রোমিন জল পরীক্ষা। আমি কিন্তু এই ডেটাটা এক্সট্রা অ্যাড করেছি, কারণ তোমাদের এর সঙ্গে সঙ্গে এটাও পড়া হয়ে যাবে। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করার প্রক্রিয়ার নাম কি? ব্রোমিন জল পরীক্ষা, ঠিক আছে। কি নাম? ব্রোমিন জল পরীক্ষা। তো পরীক্ষা পদ্ধতি কী রকম? একটি টেস্ট টিউবে সামান্য পরিমাণ লালচে বাদামি রঙের ব্রোমিন জল নিয়ে নিতে হবে, ঠিক আছে, বা কার্বন টেট্রাক্লোরাইড নিলেও হবে আর কি। এতে নমুনা হাইড্রোকার্বন যোগ করা হলো। যদি সম্পৃক্ত হয়ে থাকে, যদি অসম্পৃক্ত হয়, ঠিক আছে, তাহলে লালচে বাদামি রঙটা বর্ণহীন হয়ে যাবে। ব্রোমিনের যে লালচে বাদামি কালার সেটা বর্ণহীন হয়ে যাবে। তাহলে ব্রোমিনের কালার কি? লালচে বাদামি। যদি অসম্পৃক্ত যৌগ অ্যাড করি তাহলে কী হয়ে যাবে? বর্ণহীন। এটি প্রমাণ করে যে কার্বন পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভেঙে ব্রোমিন যুক্ত হয়।
সম্পৃক্ত হলে কি হবে, সম্পৃক্ত হলে এখানে অ্যালকেন হয়, তবে রঙের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। সম্পৃক্তি যদি হয় সেটা যোগ করলে রঙের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ লালচে যে কালার সেটা বর্ণহীন হবে, লালচেই থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে আমরা জানলাম, অনলি স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্ট পেয়ার, ভুল পেয়ারটা জানতে চাইছে। অপশন এ বলেছে খুলহাট, খুলহাট কথার অর্থ হচ্ছে মাটির ভাঁড়, এ নন বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈব অবিয়োজ্য, তাই কি খুলহাট কি নন বায়োডিগ্রেডেবল, এটাই তো ভুল, কারণ কি মাটির ভাঁড় হচ্ছে জৈব বিয়োজ্য, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি কি বলেছে দেখো, ভেজিটেবল বায়োডিগ্রেডেবল, এটা সঠিক। প্লাস্টিক গ্লাস নন বায়োডিগ্রেডেবল, এটাও সঠিক। পেপার কাপ বায়োডিগ্রেডেবল, এটাও সঠিক, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটাই আর কি মাটিতে মিশে যায় আর এগুলো মাটিতে মিশে না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, নিচের কোন যৌগটি সোডা অ্যাসিড অগ্নিনির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়, সোডা অ্যাসিড অগ্নিনির্বাপক যন্ত্র। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ ইউজড ইন এ সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইজার, সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইজারে কী ব্যবহার করা হয়। অপশন এ বলেছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, অপশন বি বলেছে Na2CO3 সোডিয়াম কার্বনেট, অপশন সি বলেছে H2CO3, ঠিক আছে, এই কার্বনিক অ্যাসিড, অপশন ডি বলেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন CaOH2। দেখো তোমার এক্সপ্লেনেশনে কি দিয়েছে যে সোডা অ্যাসিড অগ্নিনির্বাপক যন্ত্রে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3 ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। অপশন নাম্বার এ হয়ে যাবে এর ক্ষেত্রে সঠিক উত্তর। তো কেন ব্যবহার করা হয়ে থাকে, এটার যে ব্যবহারিক নাম সেটা হচ্ছে বেকিং সোডা বা বেকিং পাউডার, ঠিক আছে। এই যন্ত্রে সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণের সাথে সালফিউরিক অ্যাসিড H2SO সংরক্ষণ করা হয়, অর্থাৎ সোডা অ্যাসিড, সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা, আর একটা হচ্ছে তোমার অ্যাসিডটা কি সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। যখন যন্ত্রটি সক্রিয় হবে তখন অ্যাসিড এবং সোডা মিশে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে। এবং কাজ হচ্ছে উৎপন্ন CO2 গ্যাস বাতাসের অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা উৎপন্ন হচ্ছে সেটা বাতাসের মধ্যে যে অক্সিজেনের সরবরাহটা বন্ধ করে দেয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3 বা খাবার সোডা। নেক্সট দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, 0.5 কেজি ভরের একটি বল 6 মিটার পার সেকেন্ড সুষম বেগে গতিশীল, ঠিক আছে। 0.5 মানে বস্তুর ভর হচ্ছে কত, 0.5 কেজি। আচ্ছা, বেগটার মান কত বলেছে, 6 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। বলটির গতিশক্তি কত হবে। এ বল অফ মাস 0.5 কেজি ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি অফ 6 মিটার পার সেকেন্ড, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বল ইজ। অপশন এ বলেছে 9 জুল, অপশন বি বলেছে 12 জুল, অপশন সি বলেছে 6 জুল, আর অপশন ডি বলেছে 15 জুল। কোনটা হবে সঠিক উত্তর, দেখো এক্সপ্লেনেশন কি দিয়েছে। গতিশক্তির যে ফর্মুলা আমরা একটু আগে তোমাদের বললাম, গতিশক্তির ফর্মুলা দেখো, সঙ্গে সঙ্গে তার কয়েকটা কোশ্চেন পরেই তার একটা অ্যাপ্লিকেশন চলে এসছে। গতিশক্তির যে ফর্মুলা সেটা কি, সেটা হয়ে যাচ্ছে 1/2 mv², ঠিক আছে। কি নাম, 1/2 mv², ঠিক আছে। এবার 1/2 mv², এমটা কি বস্তুর ভর, এখানে বস্তুর ভরের মান কত, 0.5 কেজি বলে দিয়েছে, ঠিক আছে। বি এর মান কত, বস্তুর বেগের মান কত, 6 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে, ঠিক আছে। কি বার করতে হবে, গতিশক্তি বার করতে হবে, ইজি কোশ্চেন একদম, ঠিক আছে। শুধু বসাবো 1/2, m এর জায়গায় বসাবো 0.5, আর ভি এর জায়গায় বসাবো কি বসাবো দেখো 0.6, ঠিক আছে, দিয়ে 6² হয়ে যাচ্ছে। তাহলে দেখো কাটাকুটি করে কত হচ্ছে, 1/2 0.5 6 স্কোয়ার করলে 636 হচ্ছে, এখানে হাফ যদি কেটে দিই 18 দুগুণে 36, এটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 0.5 × 18, 0.5কে যদি 18 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 90, 9.0, 90 না ভুল বললাম, 9.0 অর্থাৎ 9 জুল এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, 9 জুল। ওকে, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, মানুষের রেচনতন্ত্র সম্পর্কিত নিচের কোন ভুলভাবে মেলানো হয়েছে, রেচনতন্ত্রের কোনটা ভুলভাবে মেলানো হয়েছে। অপশন এ হচ্ছে ইউরেটার এক জোড়া আছে, কিডনি 1A পেয়ার এক জোড়া আছে, ইউরিনারি ব্লাডার বা যেটা আমাদের মূত্রথলি সেটা হচ্ছে আনপেয়ার্ড, মানে কি জোড়া নেই, ঠিক আছে, সিঙ্গেল আছে। আর ইউরেথ্রা হচ্ছে এ পেয়ার এক জোড়া আছে। তো দেখো একটু এক্সপ্লেনেশনটা আমরা দেখে নিই কী বলেছে। মানুষের রেচনতন্ত্র সম্পর্কিত কোনটি ভুল। বিবৃতি 1 বলেছে আমাদের শরীরে 2টি ইউরেটার বা মূত্রনালী থাকে যা মূলত কিডনি থেকে মূত্র বহন করে মূত্রাশয়ে নিয়ে আসে, এটা সঠিক, ঠিক আছে। আর মানুষের রেচনতন্ত্রে এক জোড়া বা 2টি কিডনি থাকে, এটাও সঠিক, ঠিক আছে। মূত্রাশয় একটি থাকে যেখানে সাময়িকভাবে মূত্র জমা হয়, এটাও সঠিক। আর অপশন 4 বলছে ইউরেথ্রা হচ্ছে মূত্র নিষ্কাশন নালী একটিই থাকে, এক জোড়া কিন্তু থাকে না, তাহলে একটি থাকার জন্য এখানে এক জোড়া বলা আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর।
ঠিক আছে। তো এখানে কাজগুলো দেখো দেওয়া আছে। বৃক্ক বা কিডনির কাজ হলো রক্তের বর্জ্য পদার্থ বা ইউরিয়া থেকে ছেঁকে মূত্র তৈরি করা এবং শরীরে যে পানির ভারসাম্য রক্ষা করে। অপশন 2 নম্বর কী বলেছে, ইউরেট্রার একটি সরু নালীর মতো যা কিডনির তৈরি হওয়া মূত্রকে নিচে মূত্রাশয়ে নিয়ে আসে। মূত্রাশয় কি ইউরিনারি ব্লাডার, এটি একটি পেশিবহুল থলি যা মূত্র ত্যাগের আগে পর্যন্ত সাময়িকভাবে মূত্র রাখে। আর অপশান 4 নম্বর যেটা কি, ইউরেথ্রা হচ্ছে এটি নালীর মাধ্যমে শরীর থেকে মূত্র দেহের বাইরে নির্গত হয়, এটি একটি আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কোনটা ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে ভুল, মানে সঠিক উত্তর। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, ব্লিচিং পাউডার তৈরির জন্য নিচের কোনটিকে শুষ্ক কুলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্বারা শোধন করা হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রিটেড উইথ ড্রাই স্ল্যাক্ট লাইন। স্ল্যাক্ট লাইন মানে কি, স্ল্যাক্ট লাইন মানে হচ্ছে কলিচুন। ঠিক আছে, টু মেক ব্লিচিং পাউডার। অপশন এ বলেছে হাইড্রোজেন গ্যাস, অপশন বি বলেছে কার্বন ডাইঅক্সাইড, অপশন সি বলেছে ওয়াটার এবং অপশন ডি বলেছে ক্লোরিন গ্যাস। কোনটা হবে সঠিক উত্তর দেখো, এক্সপ্লেনেশনটা দেখে নিই একটু, চলো। কি বলেছে, ব্লিচিং পাউডার তৈরির জন্য শুষ্ক কলিচন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ওপর দিয়ে ক্লোরিন গ্যাস প্রবাহিত করতে হয়, তবেই তো CaOCl বা ব্লিচিং পাউডারটা তৈরি হবে। ঠিক আছে, তো ক্লোরিন গ্যাস তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া আসে, এই প্রথম কোশ্চেন আবার চলে আসছে ক্লোরো অ্যালকালি। ঠিক আছে, ক্লোরো অ্যালকালি প্রক্রিয়াতে উৎপন্ন ক্লোরিন গ্যাস যখন শুষ্ক কলিচুনের উপর দিয়ে চালনা করা হয় তখন ব্লিচিং পাউডার উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, বিক্রিয়াটি দেখো নিচে দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিক্রিয়া একটু দেখে নেবে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস Cl2 সমান হচ্ছে CaOCl। ঠিক আছে, তাই জন্য ওটা দিয়েছে CaOCl2, বা আরও স্পেসিফিকভাবে লিখলে হবে CaOCl। তো এটি হলো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। কী নাম, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়। আচ্ছা, পানীয় জলকে জীবাণুমুক্ত বা ডিসইনফেক্টেন্ট করতে ব্যবহৃত হয়। টেক্সটাইল শিল্পে তুলো বা লিনেন ব্লিচ করতে ব্যবহৃত হয়, অর্থাৎ পরিষ্কার করতে। আর কাগজ শিল্পে কাগজের মণ্ড ব্লিচ করতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, ক্লোরিন গ্যাস। ওকে, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, ওজন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক। ওজন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক কি বলেছে দেখো, বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ হ্রাসের কারণ হলো ক্লোরোফ্লুরোকার্বন। অপশন বি বলেছে এটি একটি বিষাক্ত গ্যাস। অপশন সি বলেছে এটি শুধুমাত্র 2টি অক্সিজেন পরমাণু সমন্বয়ে গঠিত, তাই কি। অপশন ডি বলেছে ব্লাড ক্যান্সার সৃষ্টি করে। তো কোনটা সঠিক তোমরা তো জানো, অ্যান্সার করো তাড়াতাড়ি, আমি ততক্ষণ এক্সপ্লেনেশনটা দেখে নিই। কী বলেছে দেখো, বলেছে বাকি বিবৃতিগুলি কেন ভুল, তার কারণ হচ্ছে যে বিবৃতি এক যেটা বলেছে সে একটা তো বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ হ্রাসের কারণ হলো ক্লোরোফ্লুরোকার্বনটা সঠিক। ঠিক আছে, আচ্ছা ভুল তোমার সঠিকটা জানতে চাইছে, তো তিনটে ভুল হচ্ছে কেন দেখো, বিটা বলেছে ওজন একটি বিষাক্ত গ্যাস যা নিম্ন বায়ুমণ্ডলে থাকলে শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়। ঠিক আছে, তো এখানে কি বলেছে যে বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ হ্রাসের কারণ হলো ক্লোরোফ্লুরোকার্বন, এটি বিষাক্ত নয়, তো অবশ্যই ওজন বিষাক্ত গ্যাস, তাহলে অপশন বি ভুল। অপশন সি কি বলেছে, ওজন অণু 3টি অক্সিজেন পরমাণু সমন্বয়ে গঠিত, কিন্তু 2টি অক্সিজেন পরমাণু নিয়ে O2 তৈরি হয়ে থাকে, তাহলে এটাও ভুল। আর ডি কি বলেছে, ওজন স্তরের ক্ষয়ের চোখের জন্য স্কিন ক্যান্সার বা চোখে ছানি পড়ার ঝুঁকি বেড়ে যায় এবং ব্লাড ক্যান্সারের কারণ সঙ্গে সম্পর্কিত নয় এটা কিন্তু। ঠিক আছে, স্কিন ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার নয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বায়ুমণ্ডলের ওজনের সৃষ্টির জন্য বা ওজন পরিমাণ হ্রাসের কারণ হচ্ছে CFC। দেখো আরও কী দেওয়া আছে, এই প্রক্রিয়াটি কীভাবে ঘটে তার সহজ ধাপ দেওয়া হলো। প্রথমে হচ্ছে অতিবেগুনি রশ্মি বা UV রে CFC অণু স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়, সূর্যের অতিবেগুনি রশ্মি সেখানে ভেঙে দেয় এবং মুক্ত ক্লোরিন পরমাণু তৈরি করে। বিক্রিয়াটি কি, এই ক্লোরিন পরমাণু ওজন অণুর সাথে বিক্রিয়া করে তাকে সাধারণ অক্সিজেন বা O2 এবং ক্লোরিন মনোক্লোরাইড বা Cl ওতে রূপান্তরিত করে। আর একটিমাত্র ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজন অণুকে ধ্বংস করতে পারে, কারণ এটি বিক্রিয়া শেষে আবার মুক্ত হয়ে অন্য ওজন অণুকে আক্রমণ করে। ঠিক আছে, এর ফলে ওজন স্তরে পাতলা হয়ে যায় এবং একে বলা থাকে ওজন হোল। ঠিক আছে, তার পরীক্ষায় কোশ্চেন দেয় ওজন হোল কি, ওজন হোলটা হলো ওজন স্তরের যে ডেনসিটি কমে যাওয়াটাকে বলছে ওজন হোল, কোনো ছিদ্র নয়, মানে অ্যাকচুয়ালি ওই জায়গায় ঘনত্বটা কমে যায়। ঠিক আছে, ওটা হচ্ছে ওজন হোল। কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, উদ্ভিদে অক্সিজেনের কাজ সম্পর্কিত নিচের কোন বিকল্পটি নির্বাচন করো। অক্সিজেনের কাজ, ঠিক আছে, কি বলেছে, অপশন এ বলেছে উদ্ভিদকে পোকামাকড় প্রতিরোধ করে তোলে। অপশন বি বলেছে কাণ্ডের প্রস্থ বৃদ্ধি করে। অপশন সি বলেছে কোষগুলিকে লম্বায় বৃদ্ধি পেতে সাহায্য করে। অপশন ডি বলেছে ফুল ফোটাতে উদ্দীপনা যোগায়। ঠিক আছে, তো কোনটা হবে দেখো কি বলেছে।
অক্সিন কি অক্সিনের কাজ কোনটা? অক্সিন কি বলেছে দেখো, সরি আমি ওটা অক্সিজেন পড়ে ফেলেছি ভুল করে, সরি। ওটা অক্সিন উদ্ভিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন, আমরা জানি, ঠিক আছে। কোষের দীর্ঘকরণ অর্থাৎ কোষ সেল যে এলঙ্গেশন, কোষ প্রাচীরকে নমনীয় করে কোষের আকার লম্বা করতে সাহায্য করে, যার ফলে উদ্ভিদের কাণ্ড এবং মূল বৃদ্ধি পায়। আলোর দিকে বৃদ্ধি অর্থাৎ ফটোট্রপিজম বা ফটোট্রপিক যে চলন, ঠিক আছে, অক্সিন কাণ্ডের অন্ধকার দিকে জমা হয়, যার ফলে সেই দিকের কোষগুলি দ্রুত লম্বা হয় এবং উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়। আর শীর্ষ প্রকটতা বা এপিক্যাল ডোমিন্যান্স কি বলেছে, এটি উদ্ভিদের শীর্ষ মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত করে, ঠিক আছে। তাহলে তোমার কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? দেখো, উদ্ভিদের পোকামাকড় প্রতিরোধ করে তোলে, কাণ্ডের প্রস্থ বৃদ্ধি করে, কোষগুলি লম্বায় বৃদ্ধি পেতে সাহায্য করে, আর ফুল ফোটাতে উদ্দীপনা যোগায়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তো বিবৃতি বি কেন হচ্ছে না দেখো, কাণ্ডের প্রস্থ বা স্থূলতা বৃদ্ধির জন্য জিববেরেলিন বা সাইটোকাইনিনের ভূমিকা, ঠিক আছে। স্থূলতা বৃদ্ধির জন্য হচ্ছে জিববেরেলিন বা সাইটোকাইনিন, এবং ফুল ফোটাতে সাহায্য করে হচ্ছে ফ্লোরিজেন নামক এক প্রকার হরমোন, ঠিক আছে, ফ্লোরিজেন প্রকল্পিত হরমোন, ওকে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 14, নিচের কোন বিক্রিয়াটি একটি উৎপাদী বিক্রিয়া বা তাপমোচী বিক্রিয়া, ঠিক আছে, উৎপাদী বা তাপমোচী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে। অপশন এ বলেছে তীব্র অ্যাসিডের লঘুকরণ, অপশন বি বলেছে সালোক সংশ্লেষ, বিক্রিয়া 9 বলেছে, 9টা কিন্তু ইম্পর্টেন্ট, 9টা নিচে ছিল আমি দেখতে পাইনি। তো কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া নয়, অর্থাৎ তাপমোচী বিক্রিয়া কোনটা নয় জানতে চাইছে, কোনটিতে তাপ উৎপন্ন হয় না জানতে চাইছে, ঠিক আছে। অপশন এ বলেছে তীব্র অ্যাসিডের লঘুকরণ, তাপ উৎপন্ন হয়, সালোক সংশ্লেষ হয় না, শ্বসন তাপ উৎপন্ন হয়, প্রাকৃতিক গ্যাসের দহন তাপ উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সালোক সংশ্লেষ, ঠিক আছে। এক্সপ্লেনেশন দেখো কি দিয়েছে, সালোক সংশ্লেষ এটি একটি তাপহারী বা শক্তিগ্রাহী বা এন্ডোথার্মিক রিয়াকশন, অর্থাৎ তাপ শোষী প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো শক্তি শোষণ করে পানি ও কার্বন ডাইঅক্সাইডে গ্লুকোজে রূপান্তরিত করে। যেহেতু শক্তি শোষণ করে তাই এটি তাপ উৎপাদনকারী নয়, ঠিক আছে, ওকে। বাকিগুলো তো অবশ্যই তাপ উৎপাদনকারী বিক্রিয়া। জলের মধ্যে অ্যাসিডের লঘুকরণের ফলে তাপ উৎপন্ন হয়, শ্বসন, আমরা যখন শ্বাস প্রশ্বাস চালাই আমাদের শরীর গরম হয়, তাপ উৎপন্ন হচ্ছে, প্রাকৃতিক গ্যাসের দহন, যেরকমভাবে ধরো বিউটেন বা সিএনজি যেগুলো আছে সেগুলোকে যখন দহন করা হয় তাপ উৎপন্ন হয় আগুন জলে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তাপ উৎপাদনকারী বিক্রিয়া। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, নিচের কোন প্রক্রিয়াটির মাধ্যমে কোনো জীবের দেহের বাইরে কোনো শক্তির উৎস অর্থাৎ খাদ্য দেহের অভ্যন্তরে স্থানান্তরিত হয়? কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য দেহের বাইরে থেকে দেহের ভেতরে যায়, ঠিক আছে। থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ডাজ অ্যান এনার্জি সোর্স ফুড মুভ ফ্রম আউটসাইড দ্য বডি অফ অ্যান অর্গানিজম টু ইনসাইড দ্য বডি? অপশন এ বলেছে নিউট্রিশন বা পুষ্টি, অপশন বি বলেছে মেটাবলিজম বা বিপাক, অপশন সি বলেছে পরিবহন বা ট্রান্সপোর্ট, আর অপশন ডি বলেছে স্থানান্তর বা ট্রান্সলোকেশন, ঠিক আছে। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? দেখো, অপশান এ নিউট্রিশন এক্ষেত্রে সঠিক উত্তর হবে, আমরা জানি। তো এক্সপ্লেনেশনটা একটু পড়ে নিই আগে। পুষ্টি বা নিউট্রিশন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি জীব বেঁচে থাকে, বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস বা খাদ্য পরিবেশ বাইরে থেকে অভ্যন্তরে গ্রহণ করে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে পুষ্টি বা নিউট্রিশন, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, নিচের কোন ধাতুটির সাথে অত্যন্ত লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়? অত্যন্ত লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস রিয়াক্ট উইথ ভেরি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড টু ইভলভ হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। অপশন এ বলেছে ম্যাঙ্গানিজ, অপশন বি বলেছে অ্যালুমিনিয়াম, অপশন সি বলেছে আয়রন এবং অপশন ডি বলেছে জিঙ্ক। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো? তো দেখো, এক্ষেত্রে আমাদের সক্রিয়তা শ্রেণী যেটা আছে সেটা দেখতে হবে। তো কি বলেছে দেখো, সাধারণত কোনো ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিড বা HNO3 বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস H2 উৎপন্ন হয় না। কারণ কি? কারণ হচ্ছে নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী জারক পদার্থ, এটি হাইড্রোজেনকে জারিত করে আবার জলে রূপান্তরিত করে দেয়, অর্থাৎ মুক্তভাবে হাইড্রোজেনকে আসতে দেয় না, এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডে বিজারিত করে দেয়, ঠিক আছে। তবে দুটো ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? দুটোই হচ্ছে এম দিয়ে শুরু, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, Mn আর Mg। অত্যন্ত লঘু বা পাতলা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, ম্যাঙ্গানিজ, ঠিক আছে। ম্যাঙ্গানিজ হয়ে যাবে এক্ষেত্রে ম্যাঙ্গানিজ সঠিক উত্তর, ঠিক আছে।
আচ্ছা, অন্যান্য বিকল্পগুলো অবশ্যই অ্যালুমিনিয়াম হবে না, নিচে আছে আয়রন এবং জিঙ্ক তো হবে না, ঠিক আছে, নাইট্রোজেনকে অক্সাইডে রূপান্তরিত করে দেয়, ঠিক আছে। কেন হচ্ছে না দেখো, সবচেয়ে সক্রিয় ধাতুগুলি যেমন পটাশিয়াম তালিকায় একদম উপরে আছে, আবার সবচেয়ে কম সক্রিয় ধাতুগুলি যেমন হচ্ছে সোনা বা প্লাটিনাম একদম নিচে আছে। দেখো সক্রিয়তার শ্রেণীটা দেখো, সবার উপরে সর্বোচ্চ সক্রিয় কোনটা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে সব থেকে সক্রিয়, তার থেকে কম সক্রিয় কোনটা সোডিয়াম, ঠিক আছে, দুটোই। তারপরে ধীরে ধীরে নামছি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, লেড, তারপরে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। তারপরে কপার, মার্কারি, সিলভার, লাস্ট হচ্ছে গোল্ড। সর্বনিম্ন সক্রিয় সোনা কারোর সঙ্গে বিক্রিয়া করে না। তারপরে তার থেকে কম সক্রিয় কোনটা, তার থেকে কম সক্রিয় হচ্ছে সিলভার, কম বলাটা বলি, একটু বেশি সক্রিয়, ঠিক আছে। আচ্ছা, সক্রিয়তা সারির মূল বৈশিষ্ট্য কোনটা? হাইড্রোজেনের প্রতিস্থাপন। যেখানে যে সমস্ত ধাতু এই সারির হাইড্রোজেনের ওপর অবস্থিত, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, তারা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। অর্থাৎ হাইড্রোজেন দেখো কোথায় আছে, হাইড্রোজেন যেখানে আছে, ঠিক আছে, তো হাইড্রোজেনের ওপরে অবস্থান করলে তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দেয়, ঠিক আছে, অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দেয় এবং মুক্তভাবে হাইড্রোজেনকে বার করে দেয়। এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী করে, উপরের দিকে ধাতুগুলি বাতাসের সংস্পর্শে এলে দ্রুত জ্বলে ওঠে এবং অক্সাইড তৈরি করে। আর নিষ্ক্রিয় ধাতু একদম নিচের দিকে ধাতুগুলি যেমন হচ্ছে তোমার গোল্ড, সিলভার, প্লাটিনাম সাধারণত কোনো কিছুর সাথেই বিক্রিয়া করে না, ঠিক আছে, এরা ভালো ছেলে তাই বিক্রিয়া করে না কারোর সঙ্গে। কোশ্চেন নাম্বার 17 কী বলেছে, গাড়ির রিয়ার ভিউ মিররে নিচের কোনটি ব্যবহার করা হয়? ইন দ্য রিয়ার ভিউ মিরর অফ কার্স পিপল ইউজ হুইচ অফ দ্য ফলোয়িং, কোনটা ব্যবহার করে সেটা জানতে চাইছে। অপশান এ বলেছে প্লেনো কনভেক্স লেন্স, অর্থাৎ সমতল, মানে একদিকটা সমান একদিকটা উত্তল। লেন্স মানে কি তোমার দর্পণ নয়, লেন্স, ঠিক আছে। আচ্ছা, বিটা কি বলেছে, কনভেক্স, কনভেক্স হচ্ছে কি উত্তল মিরর, উত্তল দর্পণ। অপশান সি বলেছে কনকেভ মিরর, অর্থাৎ অবতল দর্পণ। আর অপশান ডি বলেছে বাই কনভেক্স লেন্স, ঠিক আছে, অর্থাৎ উভ উত্তল লেন্স। তো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? দেখো রিয়ার ভিউ যেটা আর কি, সেক্ষেত্রে দেখবে এখন বর্তমানে আরও স্পেসিফিকভাবে ব্যবহার করা হয়। ছোটো ছোটো গোল গোল একটা দেখবে, যেটা রিয়ার ভিউ যেটার মধ্যে আছে, রিয়ার ভিউ মিররের মধ্যে ছোটো ছোটো গোল গোল দেখবে উঁচু হয়ে থাকে, ওই রকম মিরর ব্যবহার করা হয়ে থাকে, যার মধ্যে পেছনের পুরো জিনিসটা সবটা ওর মধ্যে ধরে যায়, ঠিক আছে, ওইটুকু দর্পণের মধ্যে পুরো পেছনের যে সিনারি ওটা সেটা চলে আসছে, মানে বস্তুর থেকে কত ছোট প্রতিবিম্ব তৈরি করে ভাবো। এবং যেহেতু আয়নার ভেতরে তৈরি হচ্ছে, তার মানে কি ওটা হচ্ছে অসৎ। তাহলে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে হয়ে যাবে আমরা ব্যবহার করি কনভেক্স মিরর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো কি বলেছে, ওয়াইড ফিল্ড ভিউ মানে কি বিস্তৃত দৃষ্টিসীমা পাওয়ার জন্য আর কি, যেরকম আর কি আমাদের পেছনে সব কিছু দেখা যায় যেন। খাড়া প্রতিবিম্ব অর্থাৎ সোজা দেখা যায়, যদি অসৎ হয় তবে তো সোজা হবে, যদি সৎ হয় তো সোজা হবে না। আর ছোটো প্রতিবিম্ব তৈরি করে বস্তুর থেকে অনেক ছোটো, ডিমিনিস, ঠিক আছে। আর বাকি বিকল্পগুলো তো হবে না অবশ্যই, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কনভেক্স মিরর। কোশ্চেন নাম্বার 18 কী বলেছে দেখো, চাঁদে কোনো বস্তুর ওজন হলো বস্তুর ঘনত্বের ওপর ভিত্তি করে পৃথিবীর ওজনের চেয়ে বেশি বা কম হতে পারে, ঠিক আছে। অপশন বি বলেছে পৃথিবীর ওজনের চেয়ে কম হয়ে থাকে, অপশন সি বলেছে পৃথিবীর ওজনের চেয়ে বেশি হয়ে থাকে, অপশন ডি বলেছে পৃথিবীর ওজনের সমান হয়ে থাকে। চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর যদি কোনো বস্তুর ওজন যা থাকবে তার থেকে কী হবে, কম হবে না বেশি হবে, সেটাই জানতে চেয়েছে, কতটা কম হবে। বস্তুর ঘনত্বের উপর ভিত্তি করে ওজন বেশি বা কম হতে পারে, তাই কি হবে না। পৃথিবীর ওজনের চেয়ে কম হবে অবশ্যই, পৃথিবীর ওজনের চেয়ে বেশি হবে না, পৃথিবীর ওজনের সমান হবে। তাহলে এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, একদমই সোজা প্রশ্ন দিয়েছিল এটা, ঠিক আছে। আচ্ছা, এটাই লেখা আছে দেখো, আমরা জানি যে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ তার 1/6 ভাগ হচ্ছে চাঁদের অভিকর্ষজ ত্বরণ। তাই জন্য কোনো বস্তুর যদি ওজন পৃথিবীতে যদি 60 নিউটন হয়, তাহলে তোমার চাঁদে তার ওজন হয়ে যাবে 1/6, মানে কি 10 নিউটন, ঠিক আছে, তাহলে কি অনেক কম হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ মোমেন্টাম মাত্রা, ভরবেগের যে এসআই একক সেটা কি, ভরবেগের এসআই এককটা কি। অপশান এ বলেছে কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, অপশান বি বলেছে কেজি মিটার, অপশান সি বলেছে কেজি মিটার ইন্টু সেকেন্ড, আর অপশান ডি বলেছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স। কী হবে দেখো এক্সপ্লেনেশনটা দেখি।
ভরবেগ যেটা, সেটা আমরা কি জানি, পি মানে কি, পি মানে হচ্ছে মোমেন্টাম সমান সমান বস্তুর ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ, ভরবেগ হয়ে যাচ্ছে। ভরের একক কি, ভরের একক হচ্ছে কেজি এসআই পদ্ধতিতে, আর বেগের একক কি মিটার পার সেকেন্ড, তাহলে কি হয়ে যাবে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। আর তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড বা কেজি মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, অন্যান্য তথ্যগুলো কী হবে, ভরবেগ একটি ভেক্টর রাশি, কারণ এর মান ও দিক উভয়ই আছে। নিউটন সেকেন্ড এটিও একটি ভরবেগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, নিউটন সেকেন্ড অবশ্যই হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর ভরবেগ কি জানি, ভরবেগ হচ্ছে মোমেন্টাম, হচ্ছে একটি ভেক্টর রাশি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, নিচের কোনটি যোজক কলা বা ভাজক কলা সেটা জানতে চাইছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু কোনটা জানতে চাইছে। অপশন এ বলেছে কিউবয়েডাল এপিথেলিয়াল, অপশন বি বলেছে মাসল, অপশন সি বলেছে ব্লাড, আর অপশন ডি বলেছে কলামনার এপিথেলিয়াল, ঠিক আছে, এপিথেলিয়াম, ঠিক আছে। কোনটা হবে সঠিক উত্তর, দেখো রক্ত যোগ কলা বা কানেকটিভ টিস্যু আমরা জানি সেটা, ঠিক আছে। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো অন্যান্যগুলো একটু দেখে নিই চলো। রক্ত হচ্ছে তরল যোগ করা বা ফ্লুইড কানেকটিভ টিস্যু, ঠিক আছে। সংযোগ স্থাপন, রক্ত শরীরের এক অংশ থেকে অন্য অংশে সংযোগ স্থাপন করে, সংযোগের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেয়, পুষ্টি নিয়ে যায়, হরমোন নিয়ে যায়, বর্জ্য পদার্থকে এক অঙ্গ থেকে অন্য অঙ্গে বয়ে নিয়ে আসে, ঠিক আছে। উৎপত্তি কি যোজক কলার মতো রং ভ্রূণের মেসোডার্ম থেকে স্তর থেকে উৎপন্ন হয়ে থাকে, আর উপাদান কি, যোজক কলার যেমন একটি মাতৃকা বা ম্যাট্রিক্স থাকে, রক্তেও তেমনি একটি প্লাজমা তরল পদার্থ ম্যাট্রিক্স ভাসমান অবস্থায় থাকে, ঠিক আছে। আচ্ছা, অন্যান্য বিকল্পগুলো কেন সঠিক নয়, কারণ হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম এবং কলামনার এপিথেলিয়াম এটা হচ্ছে আবরণী কলা, এপিথেলিয়াল টিস্যু থেকে আসছে এপিথেলিয়াম, যেটা হচ্ছে আবরণী কলার ভাগ, আর মাসেল হচ্ছে পেশি কলা, এটা শরীরের অঙ্গ নড়াচড়াতে কাজ করে, ঠিক আছে। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, ব্লাড। কোশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখো, জিঙ্ক অক্সাইড কার্বনের সঙ্গে বিক্রিয়া করলে, জিঙ্ক অক্সাইড কার্বনের সঙ্গে বিক্রিয়া করলে, দাঁড়া একটা মিনিট, কার্বনের সঙ্গে বিক্রিয়া করলে নিচের কোনটি উৎপন্ন হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রডিউসড হোয়েন জিঙ্ক অক্সাইড রিঅ্যাক্ট উইথ কার্বন, ঠিক আছে। কী কী তৈরি হয় দেখো, অপশন এ বলেছে অনলি সিও, কার্বন মনোক্সাইড, অপশন বি বলেছে অনলি জেডেন, জিঙ্ক তৈরি হয়, অপশন সি বলেছে বোথ জেডেন অ্যান্ড সিও, জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড, অপশন ডি বলেছে জিঙ্ক জেডেন এবং CO2, ওকে। তো কী বলেছে দেখো, জিঙ্ক অক্সাইড জেডেনও কার্বনের এই প্রক্রিয়াটি মূলত বিজারণ বিক্রিয়া, যা জিঙ্ক নিষ্কাশনে ব্যবহৃত হয়। বিক্রিয়া জিঙ্ক অক্সাইডে কার্বনকে উত্তপ্ত করলে কার্বন বিজারক দ্রব্য হিসাবে বা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। তো তোমার দেখো বিক্রিয়াটাকে প্রথমে দেখো, নিচে দেওয়া আছে জেডেনও প্লাস সি, কী তৈরি হয়েছে, জেডেন প্লাস সিও, ঠিক আছে। অর্থাৎ জিঙ্কের সঙ্গে যে অক্সিজেনটা আছে সেটা কার্বনের সঙ্গে চলে যাচ্ছে, অর্থাৎ কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, অর্থাৎ কার্বনের কী হচ্ছে, অক্সিডেশন বা জারণ হচ্ছে, তাহলে কার্বন মনোক্সাইড তৈরি করছে। আর জিঙ্ক থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে মানে কি, জিঙ্কটা কী হয়ে যাচ্ছে, বিজারিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ জিঙ্ক থেকে অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে বিজারিত হয়ে যাচ্ছে, তাহলে জিঙ্ক অক্সাইড বিজারিত হয়ে জিঙ্ক তৈরি করছে, কার্বন জারিত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি করছে। এবং এক্ষেত্রে মজার ব্যাপার একটা বলে দিই, যে জিঙ্ক থেকে জেডেনও, যেটা জেডেনও থেকে জেডেন হচ্ছে, জেডেনও জিঙ্ক অক্সাইড জারিত করছে কাকে, কার্বনকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি করছে। তাহলে জেডেনও জিঙ্ক অক্সাইড কার্বনকে জারিত করছে, অন্যকে জারিত করছে, তার মানে কি, জিঙ্ক অক্সাইড হচ্ছে জারক পদার্থ। আর কার্বন কি করছে, জেডেনওকে বিজারিত করছে, জিঙ্ক অক্সাইডকে বিজারিত করে জিঙ্কে পরিণত করছে। তাহলে কে বিজারিত করছে, কার্বন বিজারিত করছে। কাকে বিজারিত করছে, জেডেনওকে। যেটা অন্যকে করবে সেটাই হবে তার নাম। তাহলে কার্বন অন্যকে বিজারিত করছে মানে কি, কার্বন বিজারক পদার্থ, ঠিক আছে। সেটা এখানে লেখা আছে, একটু দেখে নেবে, আমি শর্টে বলে দিলাম, ঠিক আছে। আর একটা ব্যাপার বলে দিই, যে এই পুরো বিক্রিয়াটাতে একই সঙ্গে জারণ ও বিজারণ উভয়ই ঘটছে, তার মানে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, বা একে বলা হয়ে থাকে একসঙ্গে, একে বলা হয়ে থাকে কি, রেডক্স বিক্রিয়া। কি বলা হয়ে থাকে, রেডক্স বিক্রিয়া, ঠিক আছে। এর নাম হচ্ছে রেডক্স বিক্রিয়া, ওকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22 কি বলেছে দেখো, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক। বিবৃতি 1 বলেছে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যার নির্দেশ করে, একদমই সঠিক কথা বলেছে। অপশন ডি বলেছে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন সংখ্যাকে নির্দেশ করে, ভুল বলেছে। তাহলে এক্ষেত্রে কোনটা অপশনটা সঠিক হয়ে যাবে, অপশন এ বলেছে নাইদার স্টেটমেন্ট 1 or not 2 ইজ কারেক্ট, 1 অথবা 2 এর মধ্যে কোনোটাই সঠিক নয়, ভুল। বোথ স্টেটমেন্ট 1 আর 2 আর কারেক্ট, 1 এবং 2 উভয় সঠিক, ভুল। অপশন সি বলেছে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো এক্সপ্লেনেশন কি দিয়েছে দেখো,
পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বলা হয়ে থাকে, যেটা অ্যাটমিক নাম্বার বলা হয়ে থাকে ইংরেজিতে, এবং যাকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, প্রোটনের সংখ্যা একটি মৌলের পরিচয় নির্ধারণ করে। ঠিক আছে, আচ্ছা বিবৃতি 2 কি বলেছে, কেন ভুল, কারণ হচ্ছে নিউক্লিয়াসে উপস্থিত যে নিউট্রন সংখ্যা সেটাকে কিছুই বলে না, কিন্তু প্রোটন ও নিউট্রনের যে মোট সংখ্যা সেটাকে বলা হয়ে থাকে মাস নাম্বার বা ভর সংখ্যা। ঠিক আছে, তো দেখো একটা বলে দিই, কার্বনের ক্ষেত্রে উদাহরণ দিয়েছে, এক্ষেত্রে কার্বনের হচ্ছে প্রোটন সংখ্যা 6টি। ঠিক আছে, তাই পারমাণবিক সংখ্যা 6। ঠিক আছে, যেরকম ধরো কার্বন 6, 12, উপরে লিখলাম 6, নিচে লিখলাম 6, উপরে লিখলাম 12। এই 6টা কি, 6টা হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে 6টি। আর 12টা কি, 12টা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। ওকে ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ভ্যাকুয়াল মূলত ড্যাশ এ বড় আকারের হয়ে থাকে। ভ্যাকুয়ালস আর প্রেজেন্ট মেইনলি অফ লার্জ সাইজ ইন ড্যাশ। অপশন এ বলেছে ব্যাকটেরিয়া, অপশন বি বলেছে বোথ প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল, অপশন সি বলেছে প্ল্যান্ট সেল, আর অপশন ডি বলেছে অ্যানিমাল সেল। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? দেখো ভ্যাকুয়াল কোথায় উপস্থিত থাকে, ঠিক আছে, আমরা কালকেই পড়ছিলাম এই ব্যাপারে। তো ভ্যাকুয়াল মূলত উপস্থিত থাকে হচ্ছে অপশন সি বলেছে প্ল্যান্ট সেলে, কারণ উদ্ভিদ কোষে ভ্যাকুয়াল সব থেকে বেশি উপস্থিত থাকে। ঠিক আছে, কিন্তু দেখো বড় আকারের হয়, মূলত ড্যাশে বড় আকারের, তার বড় আকারের মানে তো অবশ্যই উদ্ভিদ কোষ হয়ে যাবে। ঠিক আছে, প্রাণী কোষে যে ভ্যাকুয়ালগুলো থাকে সেগুলো হচ্ছে ক্ষুদ্র আকৃতির এবং অস্থায়ী হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি প্ল্যান্ট সেল। তো এখানে কী লেখা আছে একটু পড়ে নেবে। ভ্যাকুয়ালের যে কোষ গহ্বরগুলো উদ্ভিদের কোষে অনেক বড় আকারের হয়ে থাকে, নিচের কারণ বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো। ঠিক আছে, উদ্ভিদ কোষে 50 থেকে 90% ভ্যাকুয়াল স্থান দখল করে থাকে, যার কাজ হচ্ছে কি, ভ্যাকুয়ালের কাজ হলো খাবার সঞ্চয় করে রাখা। ঠিক আছে, প্রাণী কোষে ছোট অস্থায়ী হয়ে থাকে, ব্যাকটেরিয়া কোষের প্রকৃত নিউক্লিয়াস বা মেমব্রেন বেষ্টিত বড় ভ্যাকুয়াল থাকে না। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 24 কী বলেছে দেখো, নিচের কোন ধাতুটির সাথে ঠান্ডা জলের বিক্রিয়া ঘটে না? ঠান্ডা জলের বিক্রিয়া কার সঙ্গে ঘটে না? ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোয়েশ্চেন দেয়। উইচ অফ দ্য ফলোইং মেটালস ডাজ নট রিয়াক্ট অন উইথ কোল্ড ওয়াটার? ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া ঘটে না, কে জানতে চাইছে? অপশন এ বলেছে পটাশিয়াম, অপশন বি বলেছে সোডিয়াম, অপশন সি বলেছে ক্যালসিয়াম এবং অপশন ডি বলেছে ম্যাগনেসিয়াম। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো? দেখো এক্সপ্লেনেশনটা পড়ে নিই। নিচের ধাতুগুলির মধ্যে অনুযায়ী পানির সাথে বিক্রিয়ার ধরন ভিন্ন হয়ে থাকে। যেমন হচ্ছে পটাশিয়াম ও সোডিয়াম কী রকম করে? ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, অত্যন্ত সক্রিয়, জলের মধ্যে ফেলে দিলে আগুন ধরে যায়। ঠিক আছে, ঠান্ডা জলের সঙ্গে খুব দ্রুত এবং প্রচণ্ডভাবে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়। হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়, যেটা হাইড্রোজেন অক্সিজেনের সংস্পর্শে আসলেই কী হয়ে যায়? জ্বলে ওঠে। তাই জন্যই জলের সংস্পর্শে তোমার সোডিয়াম বা পটাশিয়াম আসলে আগুন ধরে যায়। ক্যালসিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে, তবে পটাশিয়াম বা সোডিয়ামের মতো অতটাও তীব্রভাবে নয়, তবে উৎপন্ন হাইড্রোজেনের সাথে বুদবুদ ধাতুর আকারে গায়ে আটকে যায় এবং ক্যালসিয়াম পানির উপর ভাসতে থাকে। ঠিক আছে, ক্যালসিয়াম কি ধাতুর সঙ্গে ওই জলের মধ্যে থাকে এবং আগুন ধরে না। ঠিক আছে, বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন করে। আর ম্যাগনেসিয়াম যেটা, এটি ঠান্ডা জলের সঙ্গে কোনো বিক্রিয়া করে না, এটি গরম জল বা বাষ্পের সঙ্গে বা স্টিমের সঙ্গে বিক্রিয়া করে। ম্যাগনেসিয়াম হাইড্রোজেন এবং হাইড্রক্সাইড ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ঠিক আছে, এটি গরম জলের সঙ্গে বিক্রিয়া করে। Mg+2H2O লিকুইড হচ্ছে MgOH ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে। ঠিক আছে, গরম জলের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে গরম জলের সঙ্গে বিক্রিয়া করে কোন ধাতুটা? অপশন ডি হয়ে যাবে ম্যাগনেসিয়াম। ওকে, কোয়েশ্চেন নাম্বার 25 কী বলেছে দেখো, হঠাৎ কোনো শারীরিক কার্যকলাপের সময় আমাদের পেশিতে কোনো পদার্থের সঞ্চয়ের ফলে পেশিতে টান বা ক্রাম্প সৃষ্টি হয়। অ্যাকুমুলেশন অফ হুইচ সাবস্ট্যান্স ইন আওয়ার মাসেল ডিউরিং দ্য সাডেন অ্যাক্টিভিটি কজ ক্রাম্প? মানে ক্রাম্প কোন পদার্থ জমার ফলে হয় সেটা জানতে চাইছে। অপশন এ বলেছে সুক্রোজ, অপশন বি বলেছে ল্যাকটিক অ্যাসিড, অপশন সি বলেছে গ্লুকোজ, আর অপশন ডি বলেছে পাইরুভিক অ্যাসিড। আমরা সবাই জানি এটা। ঠিক আছে, তো এক্সপ্লেনেশন কী বলেছে দেখো, হঠাৎ অতিরিক্ত শরীরে পরিশ্রমের সময় আমাদের পেশিতে অক্সিজেনের অভাব দেখা দিলে সেখানে অবায়ুজীবী শ্বসন অর্থাৎ অ্যানারোবিক রেসপিরেশন ঘটে থাকে এবং এর ফলে গ্লুকোজ পুরোপুরি জারিত হয় না, যাকে তৈরি করে কি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, যা পেশিতে জমা হয়ে ব্যথাজনিত ক্রাম্প সৃষ্টি করে। প্রথমে কীভাবে ঘটে দেখো, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে ল্যাকটিক অ্যাসিডটি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কী বলেছে দেখো, এই প্রক্রিয়াটি কীভাবে ঘটে? সেলুলোজ থেকে প্রথমে পাইরুভেট উৎপন্ন হয়, অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ ভেঙে প্রথমে পাইরুভেট তৈরি হয়। অক্সিজেনের অভাব দ্রুত দৌড়াতে বা ব্যায়ামের সময় পেশি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না। অপশান 3 নম্বর স্টেপে কী হয়ে থাকে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে থাকে। অক্সিজেনের অনুপস্থিতিতে এই পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং পেশিতে টান কীভাবে ঘটে থাকে? এই অ্যাসিড
পেশিতন্তুর মধ্যে জমা হয়ে পেশি শক্ত হয়ে যায় এবং টান লাগে। ঠিক আছে, আচ্ছা। কোয়েশ্চেন নাম্বার 26 কি বলেছে, আমাদের দেহে নড়াচড়ার জন্য কোন টিস্যু দায়ী হতে, হুইচ টিস্যু ইজ রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ আওয়ার বডি। অপশন এ বলেছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, অপশন বি বলেছে কার্টিলেজ বা তরুণাস্থি, অপশন সি বলেছে মাস্কুলার টিস্যু বা পেশি কলা, আর অপশন ডি বলেছে এরিওলার টিস্যু বা বায়বীয় কলা। ঠিক আছে, এক্ষেত্রে আমরা জানি যে আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়ার জন্য আমাদের হচ্ছে কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন বলো। চলো এক্সপ্লেনেশনটাকে দেখে নিই, তারপর অ্যান্সার বলছি। তোমার কি বলেছে দেখো, এখানে তো উত্তর বলেই দিয়েছে, নড়াচড়ার জন্য হচ্ছে তোমার পেশিকলা বা তোমার মাস্কুলার টিস্যু, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এটা আমি বলছিলামই। কেন এটি সঠিক, কেন বলেছে দেখো, সংকোচন বা প্রসারণ হয়ে থাকে। ঠিক আছে, আর অস্থির থেকে সংযোগ হয়ে থাকে। ঠিক আছে, মানে অস্থির সঙ্গে হাড়ের সঙ্গে আর কি জয়েন্ট করে রাখে। ঠিক আছে, আচ্ছা। আবরণী কলা হবে না, কার্টিলেজ তো সংযোগস্থলে ঘর্ষণ কমায় আর দেহের কাঠামো গঠনে সাহায্য করে, আর এরিওলার টিস্যু যোজক কলা অঙ্গগুলি নির্দিষ্ট স্থান ধরে রাখতে এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, মাস্কুলার টিস্যু বা পেশি কলা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলেছে দেখো, বাতাসে ম্যাগনেসিয়াম পোড়ালে শিখার রং কি হয়। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ফ্লেম হোয়েন ম্যাগনেসিয়াম বার্নস ইন এয়ার। অপশন এ বলেছে হোয়াইট, অপশন বি বলেছে পিঙ্ক, অপশন সি বলেছে গ্রিন এবং অপশন ডি বলেছে রেড। কোনটা হবে সঠিক উত্তর। দেখো আমরা জানি যে ম্যাগনেসিয়ামের যে শিখা সেটা ম্যাগনেসিয়াম অক্সিজেনের সংস্পর্শে আসে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। ম্যাগনেসিয়াম অক্সাইডের যে কালার সেটা কি, সেটা হচ্ছে হোয়াইট। তো কী বলেছে দেখো, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের সংস্পর্শে তীব্রভাবে হয়ে গিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে এবং প্রচুর তাপ ও আলোক শক্তি নির্গত হয়ে থাকে, যা শিখাটিকে অত্যন্ত উজ্জ্বল সাদা দেখায়। উৎপন্ন পদার্থ সাদা গুঁড়ো পাউডার বিশিষ্ট ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। ঠিক আছে, এবং ম্যাগনেসিয়াম পড়ালের সময় সরাসরি শিখার দিকে থাকলে চোখের ক্ষতি হতে পারে। ঠিক আছে, তাই এটি রঙিন চশমার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এবং আরেকটা লাইন কি লিখেছে দেখো, বলেছে এটি অত্যন্ত উজ্জ্বল এবং চোখ ধাঁধানো সাদা শিখার বা ড্রাজলিং হোয়াইট ফ্লেমের সাথে জ্বলে ওঠে। ঠিক আছে, তাই এক্ষেত্রে কালার কোনটা হয়ে যাচ্ছে, সাদা বা হোয়াইট। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে দেখো, একটি 1 কেজি ভরের ঘনকাকৃতি ধাতব বাক্স একটি টেবিলের অনুভূমিক তলের উপর রাখা আছে। অভিকর্ষীয় ত্বরণের মান 10 মিটার/সেকেন্ড স্কয়ার ধরে নিলে টেবিলের তলের উপর ক্রিয়াযোজিত ঘাত বলের মান জানতে হয়েছে। ঘাত বল বা ইংরেজিতে হচ্ছে থ্রাস্ট অ্যাকশন। ঠিক আছে, থ্রাস্ট অ্যাক্টিং। ঠিক আছে, অপশন এ বলেছে 100 নিউটন, অপশন বি বলেছে 1 নিউটন, অপশন সি বলেছে 1000 নিউটন, অপশন ডি বলেছে 10 নিউটন। কোনটা হবে সঠিক উত্তর, চলো এক্সপ্লেনেশনটা দেখি। আমরা জানি যে পদার্থবিজ্ঞান কোনো বস্তুর কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত মোট বলকে ঘাত বল বলা হয়ে থাকে। যখন কোনো বস্তু একটি অনুভূমিক তলের উপর রাখা হয় তখন সেই তলের উপর প্রযুক্ত ঘাত বস্তুটিকে ওজনের সমান হয়ে থাকে, অর্থাৎ ঘাতটা হচ্ছে কার সমান, ওজনের সমান হয়ে থাকে। অর্থাৎ বস্তুর ভর যদি এম হয়ে থাকে এবং তোমার ত্বরণ যদি জি হয়ে থাকে তাহলে বস্তুর ঘাত হয়ে যাবে কি, এম জি। এটা কিন্তু মাথায় রাখবে, এই ফর্মুলাটা মনে রাখলেই ব্যাস আমাদের অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না। এফ সমান সমান হচ্ছে এম ইন্টু জি, অর্থাৎ বস্তুর ওজন যেরকম হয় এম ইন্টু জি। ঠিক আছে, বস্তুর ওজন বলেছে 1 কেজি, জি এর মান কত বলেছে 10, তাহলে 1 ইন্টু 10 কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, 10 নিউটন। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, মানব দেহের কোন অঙ্গটি রক্ত পাম্প করে। হুইচ অর্গান অফ হিউম্যান বডি পাম্পস ব্লাড। অপশন এ বলেছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, অপশন বি বলেছে হার্ট বা হৃদয়, অপশন সি বলেছে স্টোমাক বা পাকস্থলী, অপশন ডি বলেছে লিভার বা যকৃৎ। কোনটা হবে সঠিক উত্তর, আমরা সবাই জানি তো পাম্প করে হচ্ছে আমাদের হার্ট। ঠিক আছে, এক্সপ্লেনেশন কি বলেছে দেখো, হৃৎপিণ্ড মানুষের পেশিবহুল অঙ্গ অত্যন্ত শক্তিশালী পাম্প করতে সাহায্য করে। এটি নিরন্তর সংকুচন এবং প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্ত সঞ্চালন ঘটে থাকে। রক্ত প্রবাহ হৃৎপিণ্ডের শরীরে একটি কোষে অক্সিজেন এবং পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। বর্জ্য নিষ্কাশন এটি শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ ফুসফুস এবং কিডনিতে পাঠাতে সাহায্য করে। প্রকোষ্ঠ, মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ, 2টি অলিন্দ, 2টি নিলয় থাকে এবং অক্সিজেনযুক্ত বা অক্সিজেনবিহীন রক্তকে আলাদা করে দেখা যায়। ঠিক আছে, তো আলাদা করে বলার কিছু নেই। কোয়েশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখো, নিচের কোনটি প্লাজমায় উপস্থিত নয়, সেটা জানতে চাইছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর নট প্রেজেন্ট ইন প্লাজমা। অপশন এ বলেছে সল্ট, অপশন বি বলেছে প্রোটিন, অপশন সি বলেছে আনডাইজেস্টেড ফুড, আর অপশন ডি বলেছে হরমোনস। কোনটা হবে সঠিক উত্তর।
রক্তের তরল অংশ বা প্লাজমা আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, যা বর্জ্য পদার্থ বহন করে। এর উপাদানের মধ্যে কী কী রয়েছে, উপাদানটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অপশান এ কী বলেছে, এক নম্বর হচ্ছে সল্ট, বা লবণ, যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইডের মতো বিভিন্ন লবণ বা ইলেকট্রোলাইট থাকে। আর কি প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেনের মতো গুরুত্বপূর্ণ প্রোটিন থাকে। হরমোন, ঠিক আছে, কী কী থাকে, শরীরের অস্থি থেকে উৎপন্ন হরমোন প্লাজমার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। আর এটা কী বলে যে ডাইজেস্টেড ফুড বা পাচিত খাদ্য হজম হওয়ার পর গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টি উপাদানগুলি প্লাজমায় মিশে যায়। এটি কেন অপচিতি খাদ্য সঠিক নয়, কেন অপচিতি মানে আনডাইজেস্টেড ফুড এক্ষেত্রে কেন হবে না? দেখো, প্লাজমার মধ্যে সব থাকে, কিন্তু কি আনডাইজেস্টেড যে ফুডটা, যেটা আমাদের হজম হয় না, কি বলেছে দেখো, বলেছে যে হজমের যা না হওয়া অংশ আমাদের পরিপাকতন্ত্র বা পাকস্থলী বা অন্ত্রে থেকে যায় এবং পরে মলের মাধ্যমে শরীর থেকে বের হয়ে থাকে। এটি কখনোই রক্ত বা প্লাজমার মধ্যে প্রবেশ করে না, রক্ত বা প্লাজমায় কিন্তু প্রবেশ করে না, ঠিক আছে। রক্তে কেবল সেই খাবারটুকুই থাকে যেটা সম্পূর্ণভাবে পাচিত হয়ে যায়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, আনডাইজেস্টেড ফুড, বা যে খাবারগুলো আমাদের হজম হয় না, যেগুলো আমাদের সলিড ওয়েস্ট হিসাবে বেরিয়ে যায় শরীর থেকে। কোয়েশ্চেন নাম্বার 31 কি বলেছে দেখো, মূলোদ্গম প্রক্রিয়ার পুনরুৎপাদনশীল কোষের ব্যবহার দেখা যায়। ইউজ অফ রিজেনারেটিভ সেল ইন প্রসেস অফ বাডিং ইজ প্রেজেন্ট ইন কার দেখা যায়? অপশন এ বলেছে প্ল্যানেরিয়া, অপশন বি বলেছে অ্যামিবা, অপশন সি বলেছে স্পাইরোগাইরা, আর অপশন ডি বলেছে হাইড্রা। কোনটা হবে সঠিক উত্তর বলো? দেখো এক্সপ্লেনেশন কি বলেছে, মূলোদ্গম প্রক্রিয়া অর্থাৎ হাইড্রা শরীরের একটি নির্দিষ্ট স্থানে পুনরুৎপাদনশীল কোষগুলি অর্থাৎ রিজেনারেটিভ যে সেল অর্থাৎ টিকটিকি ল্যাজ যদি কেটে যায় কিছুদিন পর তৈরি হয়ে যায়, ওটাই হচ্ছে রিজেনারেশন। বারবার বিভাজনের মাধ্যমে একটি ছোট উপবৃদ্ধি মুকুল তৈরি হয়ে থাকে। হাইড্রার দেহে কোষ এই মুকুলটি মানে এইভাবেই হয়ে থাকে। প্ল্যানেরিয়াটা কি, প্ল্যানেরিয়াটা হচ্ছে রিজেনারেশন এবং খণ্ডায়নের জন্য পরিচিত, যেটি দেহের কোনো অংশ কেটে গেলে তার নতুন প্রাণের সৃষ্টি হয়। অ্যামিবা হচ্ছে বাইনারি ফিশন, ঠিক আছে, অ্যামিবার মাঝখান দিয়ে ভাগ হয়ে গিয়ে দুটো কোষ তৈরি করে। আর স্পাইরোগাইরা হচ্ছে খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। এই টার্মগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষা কিন্তু কোশ্চেন দেয় এখান থেকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, হাইড্রা, ঠিক আছে, হাইড্রা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 32, কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর হলো কার্বন 12 সি। আচ্ছা, তো অপশান এ বলেছে 12 ইউনিট, 14 ইউনিট, 6 ইউনিট, 16 ইউনিট, ঠিক আছে। আচ্ছা, এক্সপ্লেনেশনটা পড়ে নিই চলো। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর হচ্ছে 12 ইউনিট। কারণ কি, এটি সঠিক, কারণ অন্যান্য সমস্ত মৌলের পারমাণবিক ভর একটি নির্ণয় করার জন্য কার্বন 12কে আদর্শ রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এক পারমাণবিক ভর বা এক একক হলে একটি কার্বন 12 পরমাণুর সঠিক অংশ। আচ্ছা, 14 ইউনিট কেন, এটি কার্বন 12 জন্য ভুল, কারণ হচ্ছে কার্বন 14 আইসোটোপের ভর, এটা হবে না। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কোনটা, কার্বন 12 ইউনিট। এক্সপ্লেনেশনটা একটু দেখে নেবে, আলাদা করে বলার কিছু নেই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 33 কি বলেছে দেখো, 2 ডায়োপ্টার এবং +2 ডায়োপ্টার এবং -0.25 ডায়োপ্টার ক্ষমতা দুটি লেন্সের সমবায় একটি একক লেন্সের সমতুল্য, যার ক্ষমতা কত? এ কম্বিনেশন অফ টু লেন্স অফ পাওয়ার +2.0 and d and -0.25 d is equivalent in a single lens of power. অপশন এ বলেছে 1.75 d, অপশন বি বলেছে 2.25 d, অপশন সি বলেছে -3.5 d, আর অপশন ডি বলেছে +1.25 d। কোনটা হবে সঠিক উত্তর? দেখো এক্সপ্লেনেশনটা দেখে নিই। ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। পাওয়ারের যে কম্বিনেশন অফ পাওয়ারের যে ফর্মুলা, সেটা হচ্ছে P = P1 + P2 + P3 পরপর যতগুলো পাওয়ার থাকবে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তা প্রথমটার পাওয়ার কত বলেছে? 2.0 d প্লাস কি বলেছে? 2.0 d প্লাস হচ্ছে -0.25, তাহলে হচ্ছে 2 থেকে -0.25 করলে কত হবে? +1.75। তাহলে +1.75 এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে +1.75, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ +1.75 d। আচ্ছা, since the result is positive, the combination of lens acted as the converging lens বা convex lens, ঠিক আছে। যেহেতু ফলাফলটি ধনাত্মক, তাই লেন্সের সমবায়টি অভিসারী লেন্স হিসেবে কাজ করবে, অর্থাৎ ধনাত্মক লেন্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, ক্যাপিটাল এম এবং স্মল এম এ দুটি বস্তুর ভর, যদি এ আর বি নামক দুটি বস্তু থাকে, তাদের ভর যদি ক্যাপিটাল এম এবং স্মল এম হয়, যখন তাদের মধ্যবর্তী অবস্থান হচ্ছে ডি, তাহলে কোন সমীকরণটা সত্য সেটা জানতে চেয়েছে। এখানে এফ হলো কি বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল, জি হলো কি মহাকর্ষীয় ধ্রুবক। হুইচ অফ দ্য ফলোইং ইকুইভ্যালেন্ট ইজ ট্রু?
when two object A and B of masses capital M and small m are separated by a distance small d, F is the force of attraction between them and G is the universal gravitational constant। ঠিক আছে, ওটা জানতে চাচ্ছি। তো আমরা জানি ফর্মুলা থেকে F সমান সমান gmm/r²। এখানে gmm/r² কোথায় আছে দেখো, দেখো m ইন্টু এম দেওয়া আছে, এটা মাঝখানে এক্স নয় কিন্তু, এটা কিন্তু গুণ চিহ্ন। ঠিক আছে, gmm/d²। ঠিক আছে, F সমান সমান gm ইন্টু m/d²। কি বলেছে দেখো, এটা এক্সপ্লেনেশনটা দেওয়া আছে এখানে। এফ হচ্ছে তোমার, এটা একটু দেখে নেবে ভালো করে। ঠিক আছে, নিউটনস আর এই যে সূত্রটা, এটার নাম কি, এটা হচ্ছে নিউটনের অভিকর্ষীয় সূত্র, নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ঠিক আছে, আচ্ছা, বা নিউটনের মহাকর্ষীয় সূত্র। ঠিক আছে, যেটা কার সঙ্গে সমানুপাতিক, বস্তুর ভরের সঙ্গে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক কার সঙ্গে, ডি বা বস্তুর মধ্যবর্তী দূরত্বের সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 35 কি বলেছে দেখো, একজন কর্মী মাটি থেকে 10 কেজি ওজনের একটি চালের বস্তা তুলে মাটির 2.2 মিটার উপরে অবস্থিত একটি ট্রাকে রাখেন। চালের বস্তাটির ওপর তিনি যতটুকু কাজ করেছেন তা নির্ণয় করো। মানে বস্তুটির ওপর, চালের বস্তাটার উপর কাজের পরিমাণ নির্ণয় করতে বলেছে। জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো কী বলেছে দেখো, এক্সপ্লেনেশনটা দেখে নিই। যে ফর্মুলা আমরা সবাই জানি সেটা, এটা হচ্ছে কি, আগেরটা প্রথমে একটা অঙ্ক করেছিলাম যেটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা। আর এটা কি, এটা হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তির যে ফর্মুলা কৃতকার্য, সেটা কি, ডাব্লিউ সমান সমান হচ্ছে mgh। ঠিক আছে, এক্ষেত্রে বস্তুর ভর কত বলেছে, 10 কেজি। কত মিটার উচ্চতা রাখছে, 2.2 মিটার রাখছে। আর জি এর মান তো বলেই দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জাস্ট গুণ করে দেবো 10 ইন্টু 10 ইন্টু 2.2। দেখো 10 ইন্টু 10 ইন্টু 2.2, তো গুণ করলে হয়ে যাচ্ছে 220 জুল। ঠিক আছে, 220 জুল অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের মান কত, 220 জুল। অপশন এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 200, মানে 200 জুলের কাছাকাছি, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, নিচের কোন উদ্ভিদ অংশটি অঙ্গজ প্রজননের জন্য ব্যবহৃত হয় না? হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট পার্টস ইজ নট ইউজ ফর দ্য ভেজিটেটিভ প্রোপাগেশন। ঠিক আছে, অর্থাৎ অঙ্গজ জননের জন্য ব্যবহৃত হয় না। অপশন এ বলেছে সিড, অপশন বি বলেছে স্টিম, অপশন সি বলেছে লিভ, আর অপশন ডি বলেছে রুট। দেখো, অঙ্গ থেকে বীজ, কাণ্ড কেটে নতুন গাছ তৈরি করা হয়, পাতা থেকে নতুন গাছ তৈরি হয়, মূল থেকে নতুন গাছ তৈরি হয়, কিন্তু তোমার সিড যেটা বীজ, সেটা হয়ে যাবে অঙ্গজ জনন হয় না। ঠিক আছে, এক্ষেত্রে বীজ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, এক্সপ্লেনেশনটা পড়ে নিই চলো। ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা প্রোপাগেশন ইজ a form of asexual reproduction where new plants grow from the vegetative parts of plants। অর্থাৎ অঙ্গজ জনন হলো এক প্রকার অযৌন জনন প্রক্রিয়া, যেখানে একটি উদ্ভিদের অঙ্গজ অংশ থেকে নতুন চারাগাছ তৈরি হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু যেটা বীজ থেকে তৈরি হয় সেটা কি, সেটা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, নিচের কোনটি পরজীবী জীব নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর নট এ প্যারাসাইটিক অর্গানিজম? অপশন এ বলেছে কাটালি বা ট্রিক্স, অপশন বি বলেছে স্বর্ণলতা বা কাসকুটা, আর অপশন সি বলেছে অ্যামিবা, আর অপশন ডি বলেছে লাইস বা উকুন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি অ্যামিবা। কী বলেছে দেখো, পরজীবী হলো সেই জীব যারা অন্য জীবের ওপর বসবাস করে এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে। অ্যামিবাটা কি? অ্যামিবা হচ্ছে অংশটি, অ্যামিবা মুক্তকোষী, জলাশয়ে বসবাস করে। এরা স্বাধীনভাবে চলাফেরা করে এবং অন্য কোনো নির্দিষ্ট পোশাকের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, আর অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ পরজীবী। ঠিক আছে, স্বর্ণলতা এগুলো একটু দেখে নেবে, একই জিনিসই সেটাই বলা আছে। ঠিক আছে, এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যামিবা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 38 কি বলেছে দেখো, বস্তুটির আয়নার বক্রতা কেন্দ্রের ঠিক বাইরে রাখা হলো। বস্তুটিকে আয়নার বক্রতা কেন্দ্রের ঠিক বাইরে রাখা হলো। অবতল দর্পণটি দ্বারা গঠিত চিত্রটির অবস্থান কোথায় হবে? মানে বক্রতা কেন্দ্রের ঠিক বাইরে রাখা হচ্ছে। ঠিক আছে, বক্রতা কেন্দ্র, ঠিক আছে, বক্রতা কেন্দ্রের ঠিক বাইরে মানে কি, আর এর বাইরে রাখা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। বস্তুটির চিত্রটির অবস্থান কোথায় হবে? চিত্রটির অবস্থান যখন অসীম, মানে কি অসীম এবং 2f এর মাঝে আছে। ঠিক আছে, অপশন এ বলেছে অ্যাট দ্য ফোকাস, অপশন বি বলেছে অ্যাট দ্য ইনফিনিটি, অপশন সি বলেছে অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার, অপশন ডি বলেছে বিটুইন দ্য সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড দ্য ফোকাস পয়েন্ট। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা আমরা জানি। চলো একবার এক্সপ্লেনেশনটা দেখে নিই। বলেছে যে একটি অবতল দর্পণে কোনো বস্তু যখন বক্রতা কেন্দ্রের বাইরে রাখা হয় তখন প্রতিফলিত আলোকরশ্মিগুলি মিলিত হয়ে একটি প্রতিবিম্ব তৈরি করে এবং বৈশিষ্ট্যগুলি কী হলো? অপশন এ বলেছে পজিশন, অবস্থান বিটুইন দ্য সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস, অপশন বি বলেছে নেচার বা প্রকৃতি, রিয়াল অ্যান্ড ইনভার্টেড হয়ে থাকে, অপশন সি বলেছে ডিমিনিস্ট, আর অপশন তোমার অপশন নয় সরি প্রকৃতি আর কি। তো কি হয়ে থাকে আমরা জানি যে যদি
অবতল দর্পণ হয়ে থাকে, অবতল দর্পণে যদি এটা এফ হয়ে থাকে আর এটা যদি 2f হয়ে থাকে, বস্তুটা যদি এইখানে থাকে, তাহলে তার ইমেজটা কোথায় তৈরি হবে? ইমেজটা তৈরি হবে এরকমভাবে, ঠিক আছে? বস্তুর থেকে আকৃতিতে বড় হবে, বেশি বড় এঁকে ফেললাম, সরি, দাঁড়ান বানিয়ে ফেলি। আকৃতিতে ছোট হবে, বস্তুর থেকে অনেক ছোট হবে, ডিমিনিশড হবে। আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার, তাহলে এটা কত অ্যান্সার হলো? বিটুইন দ্য সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাস পয়েন্ট, ঠিক আছে, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তরল অবস্থায় রূপান্তরিত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত কী বলা হয়ে থাকে? কী বলা হয়ে থাকে? অপশান এ বলেছে ফিউশন বা গলন, অপশান ডি বলেছে বি বলেছে সলিডিফিকেশন বা ঘনীভবন, অপশান সি বলেছে ভেপোরাইজেশন বা বাষ্পীভবন, অপশান ডি বলেছে ডিপোজিশন বা অবক্ষেপণ, ঠিক আছে? তো আমরা জানি এটা কী বলে, দেখো কী বলেছে, দেখো তরল অবস্থা থেকে অতিক্রম না করে গ্যাসীয় থেকে সরাসরি কঠিন হওয়াকে বলা হতে কি? অবক্ষেপণ বা ডিপোজিশন, ঠিক আছে? অবক্ষেপণ ডিপোজিশন। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে শীতকালে জানলার কাচের ওপর থেকে তুষার বা ফ্রস্ট জমা হয়, এটি সাধারণত উদাহরণ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমার আর যে এর রিভার্স প্রসেসটা, অর্থাৎ সলিড থেকে যখন গ্যাস হয়ে যাচ্ছে তখন সেটাকে কী বলছে? তখন সেটাকে বলছে ঊর্ধ্বপাতন, ঠিক আছে, বা সাবলিমেশন, সেটাই লেখা আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, একজন বালিকা একটি ট্রলিকে স্থির বলে এফ প্রয়োগ করে এস দূরত্ব অতিক্রম করলো, এক্ষেত্রে কৃতকার্য কত হবে? কৃতকার্য মানে কি জানি? এফ ডট এস, তাহলে এফ ইন্টু এস হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আর আমাদের অপশন দেখারই দরকার নেই। তো এক্ষেত্রে দেখো কী বলেছে, এক্সপ্লেনেশন ওটাই দিয়ে আছে, ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস, আমরা অলরেডি এখান থেকে একটা অঙ্ক করে ফেলেছি, এটা সবাই পেরেছো আশা করি। সঠিক উত্তর কাজ হচ্ছে কি? একটি স্কেলার রাশি, কাজ হচ্ছে একটি স্কেলার রাশি, আর এর যে এসআই একক সেটা বা ব্যবহারিক একক সেটা কি? সেটা হচ্ছে জুল, ঠিক আছে? এটা এখানে বলেছে। কোশ্চেন নাম্বার 41 কি বলেছে দেখো, শ্বসনতন্ত্রের কোন অংশটি বায়ুপথকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে? হোয়াট পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম প্রিভেন্ট দ্য এয়ার প্যাসেজ ফ্রম কোলাপসিং? অপশন এ বলেছে শ্বাসনালী বা ট্রাকিয়া, অপশন বি বলেছে রিংস অফ কার্টিলেজ অর্থাৎ তরুণাস্থির বলয়সমূহ, অপশন সি বলেছে স্পাইন বা মেরুদণ্ডের, অপশন ডি বলেছে রিবস বা পাঁজর। কোনটা হবে সঠিক উত্তর? দেখো, দ্যাট শ্বাসনালী বা ট্রাকিয়া তোমার আকৃতি তরুণাস্থি বলয় দ্বারা গঠিত। শ্বাসনালী বা ট্রাকিয়া হচ্ছে সি আকৃতির, মানে পুরোটা গোল নয়, সি আকৃতির তরুণাস্থি বলয় দ্বারা গঠিত, এবং এই বলয়গুলি শক্ত অথচ নমনীয় হয়ে থাকে, যা নির্দিষ্ট স্থান থেকে বাতাসের চাপ কম হলেও তা ঘাড় নাড়াচাড়া করলেও শ্বাসনালীটি চুপসে যায় না, ঠিক আছে? মানে কি পাইপটা শক্ত রাখে, ঠিক আছে? তো এই যে শ্বাসনালীকে আটকে রাখাকে সি আকৃতির তরুণাস্থি বলয়, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? তরুণাস্থি বলয় বা রিংস অফ কার্টিলেজ, অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 42 কি বলেছে দেখো, নিচের কোন ধরনের প্রতিবিম্ব পর্দায় পাওয়া যায়? হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ ইমেজ ক্যান বি অবটেইনড অন দ্য স্ক্রিন? ঠিক আছে, অপশন এ স্টেটমেন্ট দিয়েছে দেখো, চারটে স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট 1 দিয়েছে রিয়াল অ্যান্ড এনলার্জ, অর্থাৎ সৎ এবং বিবর্ধিত, তা সৎ বিম্ব মানেই পর্দায় ফেলা যায়। 2 বলেছে রিয়াল অ্যান্ড ডিমিনিশড, বাস্তব এবং ক্ষুদ্র, অর্থাৎ রিয়াল মানেই হচ্ছে কি হবে? পর্দায় ফেলা যায়। অপশন 3 নম্বর স্টেটমেন্ট বলেছে ভার্চুয়াল অ্যান্ড এনলার্জ, কাল্পনিক এবং বিবর্ধিত, ভার্চুয়াল ইমেজ কখনোই পর্দায় ফেলা যায় না, বাস্তব অস্তিত্ব নেই, এটা হবেই না। আর 4 নম্বর বলেছে ভার্চুয়াল অ্যান্ড ডিমিনিশড, এবং মানে কি ভার্চুয়াল ইমেজ তো পর্দায় ফেলা যায় না, তো ভার্চুয়াল এবং ক্ষুদ্র বা হ্রাস যেটাই হোক না কেন সেটা হবে না। এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন 1 অ্যান্ড 2 দুটো রিয়াল ইমেজ পর্দায় ফেলা সম্ভব, ঠিক আছে? অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। দেখো এক্সপ্লেনেশনটা একটু দেখে নেবে পজ করে, ওই জিনিসটা একটু বলা আছে, ঠিক আছে? সৎ বিম্বই পর্দায় ফেলা যায়, অসৎ বিম্ব পর্দায় ফেলা যায় না, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 43 কি বলেছে দেখো, সমগোত্রীয় শ্রেণীর দুটি পরপর সদস্যের আণবিক ভরের পার্থক্য কত? দ্য ডিফারেন্স অফ মলিকুলার মাস বিটুইন টু কনজিকিউটিভ হোমোজিনিয়াস সিরিজ মেম্বার উইল বি। সমগণীয় শ্রেণী থেকে অলরেডি একটা কোশ্চেন আমরা করেছি, আবার একটা 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? তাহলে CH2 পার্থক্য, কার্বনের ভর কত? সি এর ভর কত? আর হাইড্রোজেনের ভর, দুটো হাইড্রোজেনের ভর কত? যোগ করলেই পেয়ে যাবে, সেটা এক্সপ্লেনেশনে দেওয়া আছে, দেখো কি বলেছে।
হোমোজেনিয়াস সিরিজ অ্যালকেন অ্যালকিন অ্যালকোহল ইচ বাংলাটা পড়ছি, একটি সমগোত্রীয় শ্রেণী যেমন অ্যালকেন অ্যালকিন অ্যালকোহল পরস্পর দুটি সদস্যের মধ্যে পার্থক্যের মূল একক হলো CH2 অর্থাৎ মিথিলিন গ্রুপ। CH2 গ্রুপের নাম কি? CH2 গ্রুপের নাম হচ্ছে মিথিলিন গ্রুপ, মিথিলিন গ্রুপ, ঠিক আছে। তাহলে এই মিথিলিন গ্রুপের মধ্যে কি পার্থক্য হয়? CH2 কার্বনের ভর হচ্ছে 12 এবং সরি ভুল বলেছিলাম, ওটা 6 নয় 12 হবে, এবং হাইড্রোজেনের কি হবে? হাইড্রোজেন হচ্ছে 2 হবে, তাহলে হচ্ছে 12 + 6 যোগ 12 + 2 যোগ করলে হয়ে যাচ্ছে 14, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি 14, ঠিক আছে। আমি আগের কোশ্চেনটার কথা বললাম আর কি, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 44 কি বলেছে দেখো, যদি কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে অতিক্রম করে একটি আলোকরশ্মি আপতিত হয়, তবে আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটি কত হবে? অবতল দর্পণ, ঠিক আছে। ইফ এ রে অফ লাইট ইজ ইনসিডেন্ট পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার অফ অ্যান কনকেভ মিরর, কনকেভ মানে কি অবতল, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে অ্যান্ড রিফ্লেক্টেড রে উইল বি ইকুয়াল টু, কত হবে জানতে চেয়েছে। ধরো এটার আগে ভিজুয়ালাইজেশনটা দেখে নিই কীরকম হচ্ছে। যখনই বলছে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, ঠিক আছে, তাহলে কি সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করার মানে কি? যখন কোনটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যায় তখন এটি দর্পণের উপরিভাগে লম্বভাবে আপতিত হয়, অর্থাৎ দর্পণের মধ্যে, দর্পণটা যদি এটা যদি দর্পণ হয়, দর্পণের মধ্যে লম্বভাবে আপতিত হবে। যখনই লম্বভাবে আপতিত হবে কীরকমভাবে বেরোবে? আমরা জানি যে একই পথে ফিরে আসবে, অর্থাৎ এই পথেই ফিরে যাবে, ঠিক আছে। তাহলে আপতিত কোণ এবং প্রতিফলিত কোণ পরস্পরের মধ্যে কোণের পার্থক্য কত হয়ে যাবে? 0 ডিগ্রি, ঠিক আছে। মধ্যবর্তী কোণ হয়ে যাবে 0 ডিগ্রি, সেটাই বলেছে যে একই পথে ফিরে আসবে এবং আপতিত প্রতিফলিত রশ্মি একই রেখা অবস্থান করে, তাই তাদের মধ্যবর্তী কোণ হয়ে যাবে 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আই এর মানও 0 এবং আর এর মানও 0, সেটাই জানতে চেয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নিচের সম্পর্কগুলির মধ্যে কোনটি ওহমের সূত্র দিয়ে সঠিক গাণিতিক রূপ নির্দেশ করে? অর্থাৎ ওহমের সূত্রের ম্যাথামেটিক্যাল ফর্ম যেটা, সেটা জানতে চেয়েছে। অপশন এ বলেছে V = IR, ব্যাস, আর বারবার দরকার নেই, আর অপশন আমার দেখার তো দরকার নেই, এই V = IR। তো এটাই লেখা আছে ওহমের সূত্র। ভিটা কি? ভিটা হচ্ছে দেখো V = IR, ভিটা হচ্ছে এক্ষেত্রে আমাদের যে ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ, ঠিক আছে। আর এটা কি? কারেন্ট বা তড়িৎ প্রবাহ, আর আরটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 46 কি বলেছে দেখো, নিচের কোন জীবের দলটি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে? হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ অর্গানিজম হেল্প ইন কিপিং এনভায়রনমেন্ট ক্লিন? অপশন এ বলেছে অ্যালগিয়ান লিচেস, লাইকেন্স, সরি, আর অপশন বি বলেছে অ্যালগিয়ান প্রোটোজোয়া, অপশন সি বলেছে প্রোটোজোয়া অ্যান্ড লাইকেন্স, আর অপশন ডি বলেছে ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাস। কোনটা হবে সঠিক উত্তর বলো? দেখো ব্যাকটেরিয়া বা ছত্রাক, ঠিক আছে, ছত্রাক ফাঙ্গি একটা আছে ডিকম্পোজার, অর্থাৎ ব্যাকটেরিয়া বা ছত্রাক বিয়োজক হিসেবে কাজ করে। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়, বিয়োজক হিসেবে কাজ করে কোনটা? ব্যাকটেরিয়া এবং ছত্রাক বিয়োজক হিসেবে কাজ করে। এটা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহে পচিয়ে সেগুলোকে সাধারণ উপাদানে পরিণত করে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, ঠিক আছে। নিউট্রিয়েন্ট সাইকেল যেগুলো পুষ্টির চক্র আর কি, সেটা হচ্ছে জৈব পচনের মাধ্যমে সেই কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলোকে সব আলাদা করে দেয় এবং ওগুলো বায়ুমণ্ডলে মিশে যায় এবং পরবর্তীকালে আমরা আবার ওগুলো গ্রহণ করি এবং আমাদের দেহে সঞ্চিত হয়ে যায়, ঠিক আছে। আর এরা না থাকলে মৃতদেহের স্তূপে জমে থাকতো এবং দুর্গন্ধ ছড়াতো, বিভিন্ন রোগ বালাইয়ের বৃদ্ধি হতো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, যেটাকে বলা হয়ে থাকে বিয়োজক, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 47 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 47 কি বলেছে দেখো, নিচের কোন যৌগটি বা যৌগগুলি সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়? হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ ইউজড ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি? অপশন এ হচ্ছে সিলভার ক্লোরাইড, অপশন বি হচ্ছে সিলভার অক্সাইড, অপশন সি হচ্ছে সিলভার ব্রোমাইড, আর অপশন ডি হচ্ছে সিলভার ক্লোরাইড অ্যান্ড সিলভার ব্রোমাইড বোথ। কোনটা হবে সঠিক উত্তর? দেখো এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। তো দেখো লেখা আছে silver halides are widely used in traditional black and white photography due to their extreme sensitive of light, ঠিক আছে, সূর্যের আলোর জন্য, আর যেটাকে বলা থাকে ফটো সেন্সিটিভিটি। তাহলে ফটো সেন্সিটিভিটি কাদের আছে? যাদের আছে সিলভার হ্যালাইড, ঠিক আছে, তাদের আছে ফটো সেন্সিটিভিটি, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট কি বলেছে, দিস কম্পাউন্ড এক্সপোজ টু লাইট হুইচ আন্ডারগো দ্য ফটোকেমিক্যাল কম্পোজিশন অর্থাৎ ফটোলাইসিস অ্যান্ড রিয়াকশন ব্রেকিং ডাউন ইন্টু মেটালিক সিলভার। মেটালিক সিলভার মানে কি ধাতব সিলভারে ভেঙে যায়। এই দ্য মেটালিক সিলভার ক্রিয়েটস ডার্ক এরিয়াস, মানে মেটালিক সিলভারটা হচ্ছে অন্ধকার এরিয়া তৈরি করে অফ দ্য ফটোগ্রাফিক ইমেজ। ঠিক আছে, দেখো সিলভার ব্রোমাইড দিস ইজ দ্য মোস্ট কমনলি ইউজ অ্যান্ড সল্ট, মানে সিলভার ব্রোমাইডটা সব থেকে বেশি ইউজ হয়। ঠিক আছে, সিলভার ব্রোমাইড সব থেকে বেশি ইউজ হয়, সিলভার ক্লোরাইড তারপরে ইউজ হয়। ঠিক আছে, কিন্তু সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড কিন্তু উভয় ব্যবহৃত হয়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 48 কি বলেছে দেখো, নিচের কোন বিবৃতিটি সঠিক? অপশন স্টেটমেন্ট এ বলেছে ফিউজ তার তৈরির জন্য টিন এবং সীসার সংকর ধাতু ব্যবহার করা থাকে। টিন এবং সীসার সংকর ধাতু ব্যবহার করা হয়ে থাকে। টিন অ্যান্ড লেড অ্যালয় ইউজ ফর মেকিং ফিউজ ওয়্যার। অপশন স্টেটমেন্ট 2 বলেছে ফিউজকে লাইভ তারের সঙ্গে সংযুক্ত করা হয়ে থাকে। ফিউজ ইজ কানেক্টেড টু লাইভ ওয়্যার। ঠিক আছে, যেটা কি তোমার মেন লাইন। আর ফিউজ তৈরির জন্য নির্বাচিত পদার্থের গলনাঙ্ক উচ্চ হওয়া উচিত। দ্য মেটেরিয়াল চুজেন ফর মেকিং ফিউজ শুড হ্যাভ হাই মেটালিক পয়েন্ট। ঠিক আছে, হাই মেল্টিং পয়েন্ট। অপশন এ হচ্ছে বোথ A1 and 2 কারেক্ট। দেখো কোনটা কোনটা সঠিক আগে বলে দিই, এক্সপ্লেনেশনটাকে দেখে নিই। চলো কি বলেছে, অবশ্যই আমরা জানি স্টেটমেন্ট 1টা আছে সঠিক হয়ে যাবে, তার কারণ টিন এবং সীসার যে সংকর ধাতু সেটাই ব্যবহার করা থাকে। টিন এবং সীসার সংকর ধাতু ব্যবহার করা হয়ে থাকে, কারণ হচ্ছে গলনাঙ্ক নির্দিষ্ট এবং কম থাকে। 2টা কেন? 2টা হচ্ছে যে নিরাপত্তার খাতিরে ফিউজকে সবসময় লাইভ তারের সঙ্গে সংযুক্ত করা হয়ে থাকে এবং শ্রেণী সমবায় যুক্ত করা থাকে। লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়, লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায় মাথা রাখবে। ঠিক আছে, অতিরিক্ত বিদ্যুৎ ফিউজ তার গলে যায়। আর স্টেটমেন্ট 3টা কি বলেছে, যে ফিউজ তারের গলনাঙ্ক অবশ্যই নিম্ন হতে পারে। অতিরিক্ত তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপে এটি দ্রুত গলে গিয়ে বর্তনী ছিন্ন করতে পারে, সেই জন্য কম গলনাঙ্ক ধাতু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে 3 নম্বরটা ভুল। তাহলে কোন স্টেটমেন্টটা সঠিক? স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 হয়ে যাচ্ছে সঠিক। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। ওকে, কোয়েশ্চেন নাম্বার 49 কি বলেছে দেখো, একটি দ্বিমুখী যাত্রায় গৌরবের গড় গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার/ঘন্টা। যদি যাওয়ার সময় সে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে, তবে সে ফিরে আসার সময় কত গতিবেগ হবে? গড় বলে দিয়েছে, এক বেড রাস্তা বলে দিয়েছে, আর একটা বার কত, ভেরি ইজি কোয়েশ্চেন। ঠিক আছে, আমাদের এই আজকের সেটের সবথেকে ইজি কোয়েশ্চেন হচ্ছে এটা। ঠিক আছে, কীভাবে করবো? আমরা অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলা সেটা জেনে থাকি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 2xy/x+y। ঠিক আছে, এখানে এক্সট্রা বলে দিয়েছে, আর অ্যাভারেজ স্পিড যেটা সেটা বলে দিয়েছে। তাহলে অ্যাভারেজ স্পিড কত বলেছে? অ্যাভারেজ স্পিড হচ্ছে 15 কিলোমিটার/ঘন্টা, 15 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, আর এক সময়কার স্পিড এক্সট্রা বলে দিয়েছে 20 কিলোমিটার/ঘন্টা। ওয়াইটা বার করতে হবে কত, সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এখানে ফর্মুলায় ফেললাম, দেখো 15 সমান হয়ে যায় 2 × xy, তাহলে 2 × 20 × y, তাহলে x+y অর্থাৎ 20+y যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 40y। এখানে আলটিমেটলি করলে দেখো এটা পরের লাইনে এটা 20+y × 15 হয়ে যাচ্ছে সমান 40y। আর এইদিকে 300 আবার 15 দিয়ে যদি 20কে গুণ করি তাহলে 300 হয়ে যাচ্ছে, প্লাস 15y হয়ে যাচ্ছে সমান 40y। তাহলে এখানে 40y - 15y সমান 300। তাহলে 40 থেকে 15 বিয়োগ করলে যাচ্ছে 25, তাহলে 25y সমান হয়ে যাচ্ছে 300। তাহলে y সমান হয়ে যাচ্ছে 300/25 বা 12 কিলোমিটার/আওয়ার ঘন্টা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? 12 কিলোমিটার/আওয়ার ঘন্টা, অর্থাৎ অপশন নাম্বার সি। আচ্ছা, দ্য কোয়েশ্চেন নাম্বার 50 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এই অপশনগুলো একটু ঘাড়ে চেপে গেছে, যাই হোক বোঝা যাচ্ছে। নিচের প্রদত্ত সরণটিতে গর্ভনিরোধক 4টি পদ্ধতি দেওয়া আছে, সেখানে কার্যপ্রণালী দেখানো হয়েছে। নিচের বিকল্পগুলিতে সঠিক মিলটি নির্দেশ করো। ঠিক আছে, পদ্ধতি কি আছে? অপশন এতে আছে, মানে এতে আছে, এটা হচ্ছে কপারটি। 2 নম্বর অপশন বি হচ্ছে মৌখিক বড়ি বা ওরাল পিলস। ঠিক আছে, অপশন সি হচ্ছে কন্ডম, আর অপশন ডি বলেছে টিউবেক্টমি। ঠিক আছে, টিউবেক্টমি। আর কার্যপ্রণালী যেটা কি দিয়েছে, কার্যপ্রণালী 1 নম্বর কার্যপ্রণালী দিয়েছে, 1 নম্বর কার্যপ্রণালী দিয়েছে কি, যে ডিম্বাণু জরায়ুতে পৌঁছাবে না, এগ উইল নট রিচ ইউটেরাস। 2 বলেছে শুক্রাণু জরায়ুর মুখে পৌঁছাবে না, স্পার্ম ডু নট রিচ ইউটেরাস। এটার একটুখানি লেখাটা গন্ডগোল হয়ে গেছে, ডু নট রিচ ইউটেরাস হবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের হার্ড কপিতে ঠিক আছে এটা। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরটা কি দিয়েছে? প্রিভেন্ট, রোপণ প্রতিরোধ করে, অর্থাৎ প্রিভেন্ট ইমপ্লিন্টেশন। আর 4 নম্বর দিয়েছে নিষেক প্রতিরোধ করে, প্রিভেন্ট ফার্টিলাইজেশন। দেখো এক্সপ্লেনেশনটা পড়ে নিই আমরা। কপারটি যেটা, সেটা কি রোধন প্রতিরোধ করে, অর্থাৎ প্রিভেন্ট
ইমপ্ল্যানাইজেশন, ঠিক আছে, অর্থাৎ কপারটি জরায়ুর ভেতরে অবস্থান করে। এটি জরায়ুর পরিবেশকে এমনভাবে পরিবর্তন করে, জরায়ুর পরিবেশকে এমনভাবে পরিবর্তন করে যাতে নিষিক্ত ডিম্বাণু যেখানে রোপিত হতে পারে না। এছাড়া একটি শুক্রাণুর চলন ক্ষমতাও কমিয়ে দেয়, ঠিক আছে, কপারটি। ওরাল পিল যেগুলো সেটা হচ্ছে শুক্রাণু জরায়ু মুখে পৌঁছাবে না। ওরাল পিলের হচ্ছে প্রিভেন্ট স্পার্ম রিচিং দ্য সার্ভিক্স। মৌখিক বড়ি সাধারণত হরমোনের মাধ্যমে ডিম্বস্ফোটন বা ওভুলেশন বন্ধ রাখে এবং জরায়ুমুখে শ্লেষ্মাকে ঘন করে তোলে, ফলে শুক্রাণু সহজে জরায়ুর ভেতরে প্রবেশ করতে পারে না। সি হচ্ছে কন্ডম। কন্ডমটা কী হবে? কন্ডমটা হচ্ছে নিষেক প্রতিরোধ করে, প্রিভেন্ট ফার্টিলাইজেশন। কন্ডম একটি যান্ত্রিক প্রথা, শরীরে কাজ করে যা শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হতে দেয় না, ফলে নিষেক বা ফার্টিলাইজেশন ঘটে না। আর টিউবেক্টমি কি? ডিম্বাণু জরায়ুতে পৌঁছাবে না, এগ উইল নট রিচ দ্য ইউটেরাস, ঠিক আছে। এটি মহিলাদের একটি স্থায়ী অস্ত্রোপচার পদ্ধতি, যেখানে ফ্যালোপিয়ান টিউবটি কেটে দেওয়া হয়। টিউবেক্টমিতে কিন্তু ফ্যালোপিয়ান টিউব যেটা আর কি সেটা কেটে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, কেটে বেঁধে দেওয়া হয়ে থাকে, ফলে ডিম্বাণু ডিম্বাশয় থেকে জরায়ুর দিকে যেতে পারে না, শুক্রাণুর সাথে মিলিত হওয়ার পথ বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কোনটা অ্যান্সার হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরটা হয়ে যাবে 3 অর্থাৎ, আর বি এরটা হয়ে যাবে 2, সি এরটা হয়ে যাবে 4 এবং ডি এরটা হয়ে যাবে 1। ওকে, তো আজকে সেট এখানেই কমপ্লিট হলো। তো যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত নেই, সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ভিডিওটি প্রথম দেখছো তাহলে ভিডিওটি লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাদের মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, তারা অবশ্যই করে তোমাদের যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম, যেখানেই থাকুক না কেন সেখানে একটু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সবার কাছে পৌঁছে যায়, ঠিক আছে। আর এই যে এটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, এখানে সঙ্গে ভিডিওর আপডেট এবং সেই সঙ্গে অনেক রকম মজার জিনিস জানতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ, এখানে যুক্ত হয়ে যাবে। এখানে আমাদের ওপেন ডিসকাশন হয়, কারোর কোনো সমস্যা বা কারোর কোনো প্রশ্ন বা কারোর কোনো বক্তব্য থাকলে এখানে তুমি বলতে পারো, ঠিক আছে। কারোর হার্ড কপি থাকলে এই গ্রুপে তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে। লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান।